আমরা তাহলে আজকের সেশনটা শুরু করি। আমাদের আজকের সেশনটা মোটামুটি বেশ ছোটখাটো বেসিক একটা সেশন, যে আমরা আসলে অনেকেই সায়েন্স পড়তে গিয়ে বিভিন্ন সময় প্রবলেম ফেস করি। আমাদের অনেক জটিল জটিল জিনিসপত্র মুখস্থ করতে হয়, অনেক বড় বড় সংকেত আমাদের মুখস্থ করতে হয়, অনেক ডেফিনেশনও মুখস্থ করতে হয়। কিন্তু দেখা যায় যে আমরা খুব বেসিক জিনিসপত্রগুলো হয়তো ঠিক মতো ধরতে পারি না। যেমন আইসোটোপ, আইসোটোন, এখানে এগুলা পড়তে হয়, কিন্তু আমাদের হয়তো দেখা যায় যে পারমাণবিক সংখ্যা কি, প্রোটন, নিউট্রন, এগুলা মানে এইসব জিনিসপত্র আমাদের দেখা যায় যে কিছুটা অপরিচিত। তো আজকে আমাদের এখানে মোটামুটি 60টার মতো স্লাইড আছে, আমাদের ক্লাসের টাইমও 1 ঘন্টা। আমরা মোর অরলেস চেষ্টা করবো যে এই অল্প কিছু টপিক এগুলা আমরা একটু মাথায় নিয়ে রাখার, যাতে আমরা এরপর যখন আমরা যদি পড়তে যাব আমরা যাতে ওখানে খুব একটা প্যারা না খাই। ওকে, তো আমরা শুরু করি আজকের ক্লাসটা। আমরা এই কেমিস্ট্রি তো পড়বো আজকে। তো কেমিস্ট্রি আসলে কি কি নিয়ে চিন্তা ভাবনা করে, বা কেমিস্ট্রিতে আমরা পড়াশোনা করি কি কি নিয়ে, একদম যদি সহজ করে বলি যে কেমিস্ট্রি জাস্ট চিন্তা ভাবনা করে যে অণু, পরমাণু, এগুলো নিয়ে। আমাকে বিক্রিয়া পড়তে হয়, আমাকে হচ্ছে বিভিন্ন যৌগ নিয়ে পড়তে হয়, যাই পড়তে হয় সবই দেখা যায় আলটিমেটলি ওই অণু পরমাণুতে গিয়েই ঠেকতেছে। তো আমরা যদি অণু পরমাণু গুলা চিনি, আমরা যদি বিভিন্ন যে মৌলিক পদার্থগুলো আছে ওগুলা যদি আমরা একটু পরিচিত হই, তাহলে আমাদের যাই মুখস্থ করতে হবে আমরা ওগুলা আম, কম বেশি পারবো, মানে রিলেট করতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা তো চিনি, এটা তো অপরিচিত কিছু না। তো আমাদের একদম ক্লাসের শুরুতে আমরা একটা হচ্ছে প্রশ্ন দিয়ে শুরু করি যে আমাদের পুরা পৃথিবীটা মূলত কি কি দিয়ে তৈরি। আম, আমরা বলি হ্যাঁ এখানে হচ্ছে মাটি আছে, পানি আছে, ঠিক আছে, আমরা মানুষজন আছি, গাছপালা আছে, সবই আছে। তো এখন মাটি যে আছে, মাটি তো আর মাটি দিয়ে তৈরি না। মাটি কি দিয়ে তৈরি? আহ, নিশ্চয়ই পড়াশোনা করছেন যে মাটির মধ্যে কি আছে, কার্বন আছে, সিলিকা আছে, অক্সিজেন আছে, ইভেন অ্যালুমিনিয়াম, এসব মেটালসও আছে। তো আমরা বলি মাটি, কিন্তু আসলে তো মাটি না। আসলে তো ওর মধ্যে অক্সিজেন, সিলিকন, কার্বন, এগুলা। তো তার মানে কি, মৌলিক পদার্থ, ওগুলা কি, পরমাণু আছে। তো এই যে আমার মাটির বিভিন্ন বৈশিষ্ট্যমানও অ্যাকচুয়ালি ওখানে পরমাণুর গুলার যে ভ্যারিয়েশন, কোথাও এই পরমাণুটা বেশি, কোথাও ওই পরমাণুটা বেশি। তো এই অণু পরমাণু নিয়ে আজকের, সরি সরি, কি হচ্ছে, সাউন্ড একটু কম মনে হচ্ছে। আচ্ছা, এখন কি আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এই একদম ক্লাসের একদম শুরুতে আপনার কাছে একটা কোয়েশ্চেন করি, যে ধরেন আপনার হাতে একটা পেন্সিল আছে। তো এখন ধরেন যে আপনার মন চাইছে যে আপনি এই পেন্সিলটা ধরে এখন ভাঙবেন। ওকে, একদম ভাঙতে ভাঙতে একদম গুড়া গুড়া করে ফেলবেন। তো একটা পেন্সিল যদি আমরা একদম ভেঙে গুড়া গুড়া করতে থাকি, একদম শেষ পর্যন্ত ওখানে আমরা কি পাবো? পেন্সিল তো মূলত তৈরি কি দিয়ে? আমরা ভিতরে যে শীষ থাকে পেন্সিলের, ওটা আমরা বাদ দিই। ওটা আমরা বাদ দিই, কার্বন পাবো, কার্বন পাবো, হ্যাঁ কার্বন পাবো, আরো পাবো। পেন্সিল তো কাঠ দিয়ে তৈরি, হ্যাঁ মানে পেন্সিলের শীষ যেটা ওটা হচ্ছে কার্বন, গ্রাফাইট। ঠিক আছে, তো আমরা শীষটা বাদ দিলাম। ধরুন বাইরে যে কাঠ যেটা আছে, বাইরের কাঠ, কাঠ তৈরি তো মূলত সেলুলোজ দিয়ে, সাথে আরো কিছু জিনিসপত্র আছে। তো সেলুলোজ একটা বিশাল একটা জিনিস। ওকে, সেলুলোজ দেখতে গেলে হইতেছে প্যারা খেয়ে যাওয়া লাগে, যে এত বড় স্ট্রাকচার। আমাদের অনেকের ইন্টারমিডিয়েটে যাদের কেমিস্ট্রি ছিল তখন আমরা এই বড় একটা পলিমার এটা পড়ছিলাম, যেটা হচ্ছে মূলত সেলুলোজের স্ট্রাকচার। কিন্তু এত বড় জিনিসপত্র তো আমাদের এখন পড়তে হয় না। এখন এই সেলুলোজটাও যদি আমরা দেখি, এই এর মধ্যে কি কি আছে একটু খেয়াল করে দেখি আমরা। এখানে আমরা দেখতেছি যে এখানে অক্সিজেন আছে, এখানে আমাদের হাইড্রোজেন আছে, তারপর চেহারা দেখা যাইতেছে না কিন্তু প্রত্যেকটা কোণা কোণার মধ্যে কিন্তু কার্বন আছে। ঠিক আছে, ওইখানে, হ্যাঁ, প্রত্যেকটা কোণার মধ্যে একটা করে কার্বন আছে। তো এখন এই যে আমরা যদি বলি যে হ্যাঁ পেন্সিল তৈরি কাঠ দিয়ে, কাঠ তৈরি সেলুলোজ দিয়ে, তো আলটিমেটলি সেলুলোজ আবার তৈরি কি দিয়ে? সেলুলোজ, তাহলে আমরা দেখতেছি যে এটার মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, 3টা পরমাণু, জাস্ট 3টা পরমাণু। তো এই যে তাহলে আসলে পেন্সিল যদি আমরা একদম গুড়া গুড়া করতে থাকি এখান থেকে শেষ পর্যন্ত, তাইলে আমরা কি বের করে নিয়ে আসতে পারবো? এটার মধ্যে আমরা কার্বনের পরমাণু পাবো, কাঠের মধ্যেও আছে, এই গ্রাফাইট সীসের মধ্যেও আছে, হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো। তো আপনার হাতের কাছে যাই থাকে আপনি যদি ভাঙতে থাকেন, সবই দেখবেন যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন।
এমনকি মানে মানুষ নিজেও ম্যাক্সিমাম মানে মূলত কার্বন হাইড্রোজেন অক্সিজেন এটা দিয়েই তৈরি। মানুষও তো আসলে জাস্ট কার্বন হাইড্রোজেন অক্সিজেন, ইভেন মানুষের যে 75% পানি ওটা তো হাইড্রোজেন আর অক্সিজেন। সো তো তাইলে আমাদের এখানে যে সেলুলোজ তাহলে তৈরি কি দিয়ে? কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে, এটাই তাহলে পরমাণু। আমরা কেমিস্ট্রি যে কোনো কিছুই যখন পড়াশোনা করতে যাই একদম আহ রুট যেটা, সেই রুট হচ্ছে পরমাণু। ঠিক আছে, তো আমরা প্রথম একদম শুরু করব, আমরা একদম কেমিস্ট্রি রসায়ন একদম বেসিক যদি আমরা শুরু করি, আমরা শুরু করব হইতেছে এই পরমাণুর পরিচয় দিয়ে, যে পরমাণুর মধ্যে কি কি থাকে, পরমাণুর বিভিন্ন যে ভ্যারাইটিস আছে সেগুলো আমরা দেখব, পরমাণুর বিভিন্ন বৈশিষ্ট্য এগুলো আমরা দেখব। আচ্ছা, তো এটা পরমাণুর ডেফিনিশন, যে ডাইহাইড্রোক্সি বন্ড। এটা তো আমাদের হচ্ছে ডাইহাইড্রোক্সি বন্ড দিয়ে না কিনা, এটা তো আমাদের মানে এই সিলেবাসের পড়াশোনা না, এটা আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ছি তারা পড়ছি, এগুলো এখন আমরা চিন্তা করবো না। ওকে, তো এটা পরমাণুর ডেফিনিশন, এটা যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেটা ওই পদার্থের সব বৈশিষ্ট্য ধারণ করে। এটা একটা ডেফিনিশন, আমরা ধরে নিই যেটা একটা ডেফিনিশন হিসেবে আমরা মনে রাখবো, এটা নিয়ে আমরা বেশি প্যারা নিব না। আমাদের পরমাণু দিয়ে তৈরি হচ্ছে পদার্থ, পদার্থ দুই রকম হয়, মৌলিক পদার্থ হয়, যৌগিক পদার্থ হয়। তো এই যে এখানে আমরা দেখতেছি যে এইখানে আমরা একটা মানে কাইন্ড অফ একটা প্রতীকী ছবি নিয়ে আসছি, এটা অক্সিজেন এর ছবি। আমরা বলি এটা, আমরা সংকেত হিসেবে লিখি O2, আমরা বলি হচ্ছে অক্সিজেন, প্যারা নেই। তো এখন এর মধ্যে আছে কি কি? এটাতে আছে কিন্তু হচ্ছে অক্সিজেন পরমাণু, এই একটা অক্সিজেন পরমাণু, এই একটা অক্সিজেন পরমাণু, তাদের মধ্যে একটা দ্বিবন্ধন, আবার এইখানে একটা অক্সিজেন পরমাণু আরেকটা অক্সিজেন পরমাণু, ওদের মধ্যে আবার দ্বিবন্ধন, এরকম অনেকগুলো অক্সিজেন পরমাণু, ওদের মধ্যে ডাবল বন্ড করে থাকতেছে বিভিন্ন জায়গাতে, অনেকগুলো অক্সিজেন। ঠিক আছে, তো এখন এইখানে আমরা যখন অক্সিজেনের দিকে তাকাইতেছি, আমরা কিন্তু দেখতেছি যে এইখানে শুধুমাত্র অক্সিজেন পরমাণু আছে, আর কিন্তু কেউ নাই। যা তাকাবা, যা এখানে যা আমরা দেখতেছি, যা আমরা হচ্ছে এখানে বুঝতেছি, সবই অক্সিজেন, অন্য কোনো পরমাণু এখানে নাই। তো তার মানে আমরা এটাকেই বলি মৌলিক পদার্থ, যেখানে শুধুমাত্র এক ধরনের পরমাণু এক্সিস্ট করে। ঠিক আছে, শুধুমাত্র এক ধরনের পরমাণু এক্সিস্ট করলে সেটাকে আমরা বলতেছি মৌলিক পদার্থ। যদি একাধিক ধরনের পরমাণু থাকতো, আমরা দেখবো, পরে দেখবো ওটা, তখন আমরা ওটাকে বলি যৌগিক পদার্থ। তো ভালো কথা, এখন অক্সিজেনের পরমাণু তো অক্সিজেন পরমাণু একা, এই গেল একটা অক্সিজেন পরমাণু। এইখানে আসলো আরেকটা অক্সিজেন পরমাণু, দুইটা অক্সিজেন পরমাণু এখানে আমার যুক্ত হলো একটা বন্ধন দিয়ে, বন্ধনটাকে আমরা সেটাও পরে দেখবো, এই ক্লাসে একটু পরে দেখবো আমরা। তো এই দুইটা অক্সিজেন যখন একসাথে যুক্ত হয়ে গেল, তখন সেটারে আমরা আবার কি বলতেছি? অক্সিজেন অণু। ঠিক আছে, তো আমরা এখানে মোটামুটি পরমাণু, অণু, মৌলিক পদার্থ, এগুলো আমরা খুব মানে রাফলি কিছু আইডিয়া আমরা নিচ্ছি, আমরা আরো ডিসকাস করব, আমরা বেসিক কিছু আইডিয়া আমরা নিচ্ছি এখানে। সো আমরা এতক্ষণ পর্যন্ত তাই হচ্ছে পরমাণু চিনলাম, যে সবকিছু ভাঙতে থাকলে একদম শেষ পর্যন্ত আমরা পাবো পরমাণু, পরমাণু দিয়ে গঠন হয় অণু, আর একই ধরনের পরমাণু দিয়ে গঠিত যেই পদার্থ সেটাকে আমরা বলি হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে আমরা মৌলিক পদার্থও চিনলাম। আমরা সামনে আগাই, যে সবকিছু ভাঙলে তো পরমাণু পাওয়া যায়, একদম শেষ পর্যন্ত আমরা পরমাণু পরমাণু পাবো। এই যে এখানে একটা আমরা বললাম যে কাঠ ভাঙলে কাঠের মধ্যে আছে সেলুলোজ, সেলুলোজের মধ্যে কি আছে? অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে। যদি আমরা পরমাণু ভাঙি, পরমাণু যদি ভাঙতে থাকি, তখন পরমাণুর মধ্যে আমরা কি পাবো? তো এখানে আমরা দেখি যে পরমাণুর মধ্যে বেসিক্যালি তিন ধরনের স্থায়ী মৌলিক কণা থাকে। যখন মেইন সিলেবাসের পড়া পড়তে আসবেন তখন দেখবেন যে এখানে আসলে স্থায়ী মৌলিক কণা ছাড়া আরো আছে, যে অস্থায়ী মৌলিক কণা, তারপর কম্পোজিট কণা এটসেট্রা, আমাদের মুখস্থ করতে হয় যে কোনটার কি নাম। আহ আপাতত সহজ রাখার জন্য শুধুমাত্র স্থায়ী যে মৌলিক কণা সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। স্থায়ী মৌলিক কণা সবসময় থাকে, কি কি থাকে? একটা পরমাণুর মধ্যে বেসিক্যালি থাকে হচ্ছে ইলেকট্রন থাকে,
প্রোটন থাকে, নিউট্রন থাকে। তো এইগুলার বৈশিষ্ট্য আমাদের পড়তে হয়। প্রোটন আর নিউট্রন কিসের মধ্যে থাকে আমরা একটু পরেই দেখবো। ভিতরে থাকে নিউক্লিয়াসের মধ্যে, ইলেকট্রন থাকে কই, বাইরে থাকে। আমাদের এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে হয়। যে প্রোটনের চার্জ কি, প্রোটনের চার্জ হচ্ছে +1, আমরা বলি প্রোটন হচ্ছে পজিটিভ, ধনাত্মক। ইলেকট্রন কেমন, আমরা বলি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। নিউট্রন কি, আমরা বলি নিউট্রনের কোনো চার্জ নাই। তো তারপর ভর এর ব্যাপারটা, সেটা তো গেল চার্জের ব্যাপার, আমাদেরকে চার্জ মাথায় রাখতে হয়। এটা আমরা বলি আপেক্ষিক চার্জ। এক্সাক্ট চার্জ কত আমরা মুখস্থ করে ফেলবো, সমস্যা নেই। আমাদের এখান থেকে জাস্ট মাথায় রাখতে হবে যে এখানে যে পার্টিকেল গুলো আছে, যে কণাগুলো আছে, তার মধ্যে প্রোটন হচ্ছে পজিটিভ, এটা আমাদের মনে রাখতে হবে। ইলেকট্রন নেগেটিভ, এইটা আমাদের মনে রাখতে হবে। নিউট্রনের কোনো চার্জ নাই, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর যদি আমরা আবার ভরের ব্যাপারটা দেখি, তখন আমরা দেখবো যে প্রোটনের ভর বলা হইতেছে যে 1, মানে তুলনা করা হয়, এটা আসলে কিন্তু 1 না। আমরা তুলনা করি, যে আমরা ধরতেছি যে হ্যাঁ প্রোটনের ভর 1, তাহলে নিউট্রনের ভরও কত, 1। ইলেকট্রনের ভর কত, অনেক কম, অনেক কম। প্রোটন বা নিউট্রনের 1800 ভাগের 1 ভাগ, বা আমরা বোধহয় পড়ি যে 1840 ভাগের 1 ভাগ। তার মানে কি বুঝতেছি আমরা, যে ইলেকট্রন প্রচন্ড পাতলা, খুবই পাতলা। আমরা চিত্রটা দেখি, চিত্রটা দেখলেই বুঝবো যে এটা বেসিক্যালি একটা পরমাণুর, বলা যায় যে চিত্র হচ্ছে এইটা। এই যে ভিতরের যেই পোর্শনটা, এটার আমরা বলি নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের মধ্যে আমাদের থাকতেছে, সরি, এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের থাকতেছে হচ্ছে প্রোটন আর নিউট্রন। আর এই যে বাইরে যে দেখতেছি যে ডট ডট গুলা, মূলত বাইরে ইলেকট্রন ঘুরে বেড়ায়। বাইরে ইলেকট্রন ঘুরে বেড়াইছে, তাইলে এই যে এইখানে ধরি, এখানে একটা ইলেকট্রন ঘুরে বেড়াইতেছে, ইলেকট্রন ঘুরতেছে। ইলেকট্রন তো চারদিকে মানে বেসিক্যালি বৃত্তাকার পথে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। ইলেকট্রনের চার্জ কেমন, ইলেকট্রনের চার্জ তো আমরা পড়ে আসছি যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনের চার্জ নেগেটিভ। ইলেকট্রনের ভর কেমন, খুবই কম, খুবই অল্প, খুবই পাতলা। তো ইলেকট্রন নেগেটিভ, ইলেকট্রন বাইরে থাকে, ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের চার্জ কত, এই জিনিসগুলো আমাদের মুখস্থ করতে হয়। ওটা মুখস্থ করার জিনিস, আজকে আমাদের এটা বোঝার কিছু নেই। দেখবেন, মুখস্থ করে ফেলবেন, সমস্যা নেই। ভিতরে যে আমরা বললাম নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? এই পরমাণুর একদম কেন্দ্রের মধ্যে থাকে হচ্ছে, মানে কেন্দ্রটাই নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন, আর থাকে হইতেছে নিউট্রন। আমরা বলে আসছি না যে প্রোটনের চার্জ কেমন? প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। তো প্রোটনের চার্জ যদি পজিটিভ হয়, আর নিউট্রনের কোনো চার্জ আছে? নিউট্রনের তো কোনো চার্জ নাই, ঠিক আছে? তো নিউট্রনের কোনো চার্জ নাই, প্রোটনের চার্জ আছে। তাইলে কেউ কি মানে বুঝতে পারি এখানে যে আমাদের নিউক্লিয়াসের চার্জ কেমন তাহলে? নিউক্লিয়াস কি তাহলে পজিটিভ, নাকি নেগেটিভ, নাকি চার্জ নাই? এই পুরা নিউক্লিয়াস একদম পরমাণুর কেন্দ্রের মধ্যে যেটা থাকে। আচ্ছা, আহ, আমরা কিন্তু আইডিয়া করতে পারি যে এখানে নিউক্লিয়াসের মধ্যে থাকতেছে দুইটা জিনিস, একটা প্রোটন, একটা নিউট্রন। তো আমরা এখানে বলতেছি যে এখানে যে প্রোটন, সেই প্রোটন হ্যাঁ পজিটিভ, অবশ্যই প্রোটন হচ্ছে পজিটিভ। আর এর মধ্যে যে নিউট্রন থাকে, সেই নিউট্রনের কোনো চার্জ নাই। আমরা বল নিউট্রন মানে নিউট্রাল, চার্জ নাই মানে নিউট্রাল। তো নিউট্রাল দেখে ওর নাম হয়েছে নিউট্রন, ঠিক আছে? তো তাহলে অবভিয়াসলি এখানে নিউক্লিয়াসটা কেমন হবে? একজন পজিটিভ, আরেকজন তো নেগেটিভ না, আরেকজন তো জিরো। তো পজিটিভ আর জিরো মিলে কি হবে? পজিটিভই হবে। তো তাইলে হ্যাঁ, আমাদের এই নিউক্লিয়াসটা কি, নিউক্লিয়াসটা পজিটিভ। এখন এই যে টোটাল যে একটা পরমাণু, এই পরমাণুর কি তাহলে চার্জ পজিটিভ নাকি নেগেটিভ? এইটা কি কেউ বলতে পারবেন যে টোটাল পরমাণুর চার্জ তাহলে কেমন হবে, পজিটিভ না নেগেটিভ নাকি জিরো?
টোটাল পরমাণুর চার্জ হচ্ছে 0। তার কারণ কি? খুবই সিম্পল, যে আমাদের এই একদম নিউক্লিয়াসের মধ্যে যেই কয়টা পজিটিভ চার্জ থাকে, বাইরে ইলেকট্রনে সেই কয়টাই নেগেটিভ চার্জ থাকে। এটা ইলেকট্রন, এটা হচ্ছে নেগেটিভ চার্জ। এই আরেকটা ইলেকট্রন, এটাও নেগেটিভ চার্জ। ঠিক আছে? তো হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। তো ভিতরে যেই কয়টা আমাদের পজিটিভ চার্জ থাকে, বাইরে সেই কয়টাই নেগেটিভ ইলেকট্রন থাকে, তো সব মিলাই 0 হয়ে যায়। যেমন আমরা একটা এক্সাম্পল ধরি, আমাদের সবচেয়ে পরিচিত পরমাণু কোনটা? ধরি সোডিয়াম। সোডিয়াম তো আমরা লিখি Na দিয়ে। ঠিক আছে, কেন লিখি একটু পরে দেখতেছি, সমস্যা নেই। সোডিয়ামের এই যে কেন্দ্রের মধ্যে প্রোটন থাকে হচ্ছে 11টা। 11টা প্রোটন থাকে, আর হচ্ছে 12টা নিউট্রন থাকে। তো 12টা নিউট্রনে তো কোনো চার্জ নাই, এখানে প্লেয়ার হইতেছে 11টা প্রোটন। তো ওর এই যে 11টা প্রোটন থাকে কেন্দ্রের মধ্যে, মানে 11টা প্লাস, আর বাইরে ইলেকট্রন থাকে এক্স্যাক্টলি 11টা। তো 11টা ইলেকট্রন বাইরে থাকে, তার মানে বাইরে কি? তার মানে বাইরে হচ্ছে 11টা মাইনাস চার্জ। তো ভিতরে 11টা প্লাস, বাইরে 11টা মাইনাস, সব মিলাই কি হয়ে যাবে? নিরপেক্ষ হয়ে যাবে, তাই না? তো এই জন্য আমাদের টোটাল পরমাণুটা হয়ে যায় চার্জ নিরপেক্ষ। আর এইখান থেকে আমাদের যখন আমরা পড়াশোনা করতে যাই, তখন আমাদের কি পড়তে হয়? আমাদেরকে পড়তে হয় যে প্রোটনের ভর কত, প্রোটনের এক্সাক্ট চার্জটা কত, এগুলো আমাদেরকে পড়তে হয়। তো আমরা পড়লাম, আমরা তাহলে পরমাণু চিনলাম, আমরা মৌলিক পদার্থ চিনলাম, আমরা পরমাণু ভাঙলে, পরমাণু ভাঙাটা ডিফিকাল্ট, কিন্তু যদি আমরা তাও যদি পরমাণুটা ভাঙতে পারতাম, তাহলে আমরা কি কি পাইতাম সেটা আমরা শিখলাম। ইলেকট্রন পাইতাম অনেক ছোট, প্রোটন পাইতাম, আর নিউট্রন পাইতাম আমরা। প্রোটন প্লাস ইলেকট্রন, হ্যাঁ। আচ্ছা, তো এখন এইখানে আমরা বেশ আগে হইতেছে বুঝে ফেলছি যে ঠিক আছে, আমাদের পরমাণুর মধ্যে তাইলে হচ্ছে পজিটিভ আছে, নেগেটিভ আছে, নিউট্রালও আছে, ঠিক আছে, সমস্যা নেই, আছে। কিন্তু কেমনে আছে, কই আছে? ইলেকট্রন কই থাকে, প্রোটন কই থাকে, নিউট্রন কই থাকে? এইটা নিয়ে মানুষজন হইতেছে বিভিন্ন সময় গবেষণা করার ট্রাই করছে। তো সবার প্রথমে একজন হচ্ছে একবার বলছিল যে পরমাণু হইতেছে ইসের মতো, কেকের মতো। নাম কি জানি, প্লামপুরি মডেল, তার সামারিটা ছিল এরকম যে কেকের মধ্যে ওই যে বিভিন্ন কিসমিস যে ছড়াই ছিটায় থাকে, তো ও বলছে যে পরমাণু ওই রকম, ওর মধ্যে হইতেছে ইলেকট্রন গুলা ছড়াই ছিটায় থাকে, হ্যান ত্যান। তো যাই হোক, একটা থিওরি ছিল, আমাদের পড়তে হয় না খুব একটা, পাত্তা দেয় নাই কেউ, সেই কালেও সে খুব একটা পাত্তা দেয় নাই। প্রথম ভালো করে একটা থিওরি দিছে হচ্ছে রাদারফোর্ড। যদিও এটা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হওয়ার পিছনে অন্য কাহিনী আছে, যাই হোক। তো রাদারফোর্ড এসে বলছে যে আচ্ছা, আমি অনেক চিন্তা ভাবনা করছি, পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে থাকে আমার একটা আইডিয়া আছে। আইডিয়াটা কি? একদম হচ্ছে সেন্টারে এই ইয়ে থাকবে, প্রোটন আর নিউট্রন থাকবে, আর বাইরে ইলেকট্রন ঘুরে বেড়াবে। তো বাইরে যে ইলেকট্রন ঘুরে বেড়াবে, আমরা এটারে ব্যর্থ বলতেছি, কারণ ব্যর্থ বলার একাধিক কারণ আছে। এটাও কিন্তু আপনাদের পড়তে হবে, দেখবেন যে এটা কেন ব্যর্থ হয়েছে। ওর মডেলটারে ব্যর্থ করছে ম্যাক্সওয়েল নামে আরেকজন সায়েন্টিস্ট, আরেকটা থিওরি দিছে, সেই থিওরি পাওয়ার পর ওর মডেলটা পুরো ব্যর্থ হয়ে গেছে। তো যাই হোক, ও বলছিল যে আম, ভিতরে প্রোটন আর নিউট্রনটা ভিতরে থাকবে, আর বাইরে এই যে ইলেকট্রন গুলা ঘুরে বেড়াইতেছে র্যান্ডমলি। তো মোটামুটি ঠিক বলছে একটা ব্যাপার, যে হ্যাঁ, একদম কেন্দ্রের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকবে, বাইরে ইলেকট্রন ঘুরে বেড়াবে। কিন্তু প্রবলেমটা হইলো, ইলেকট্রন যে বাইরে ঘুরে বেড়াবে, ইলেকট্রনটা কই থাকবে, কত দূরে থাকবে? একাধিক ইলেকট্রন যদি আমরা র্যান্ডমলি ঘুরে বেড়াই, তাহলে তো হইলো না। ইলেকট্রনটা একটা নির্দিষ্ট অর্গানাইজেশন থাকতে হবে, যে ওরা এমনে করে ঘুরতেছে, ওরা উল্টাপাল্টা ঘুরে বেড়াচ্ছে না। তো এইটার জন্য ওর মডেলটা খুব একটা অ্যাকসেপ্টেবল হয় নাই। তারপর আরো কিছু থিওরি আছে, এখানে পড়বেন যে ওর বলছে যে ও সৌরজগতের সাথে তুলনা করছে, এটাকে বলাই হয়েছে সোলার মডেল। তো পুরো ব্যাপারটা হয় না, কেন হয় না সেটা আমাদের পয়েন্ট করে পড়তে হবে।
ঠিক আছে, আমরা এখানে এটা আলোচনা করব না। আমরা খালি জানি যে রাদারফোর্ড একটা থিওরি দিছে ফার্স্টে, একটা মডেল দিছে ফার্স্টে, সেই মডেলটা আসলে ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল সেটাও আপনি খুব ভালো করে মুখস্থ করবেন। ও যে মডেলটা দিছে সেই মডেলের পুরা সামারিটা কি ছিল সেটাও আপনারা মুখস্থ করতে হয়। আমরা পড়বো, আমরা মেইন ক্লাসে সেটা পড়বো, মেইন সেশনে। এখন রাদারফোর্ডের মডেল তো ব্যর্থ হইলো, কিন্তু রাদারফোর্ড এই যে এত সুন্দর একটা আইডিয়া দিছে কিভাবে, যে ও কেমনে বুঝছে যে আসলে এই প্রোটন আর নিউট্রন যে একদম কেন্দ্রের মধ্যেই থাকবে, এইটা ও আইডিয়া করছে কিভাবে? ও খুবই মানে সুন্দর একটা পরীক্ষা করছে, একটা এক্সপেরিমেন্ট করছিল। ওইটারে আমরা বলি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা একটা কণা, ঠিক আছে, আলফা কণা কি একটা কণা, জাস্ট এটা খুবই চিকন, এটা ধরে নিই যে এটা হচ্ছে পাস করতে পারে, এটা আমার একটা মেটালের মধ্যে দিয়ে পাস করতে পারে। তো ও খুব পাতলা একটা গোল্ডের লেয়ার নিছে, ওর মধ্যে দিয়ে ও হইতেছে এই আলফা পার্টিকেল ছুঁড়ে মারছে। ঠিক আছে, তো আলফা পার্টিকেল তো হচ্ছে এই গোল্ডের যে ছোট একটা চিকন একটা লেয়ার, ওর মধ্যে যখন আলফা পার্টিকেলটা ছুঁড়ে মারছে, আলফা পার্টিকেল তো অনেক ছোট, তো এটা পার হয়ে যাওয়ার কথা, ভিতর দিয়ে পার হয়ে চলে যাওয়ার কথা। তো ডান পাশের চিত্রটা একটু খেয়াল করি। ধরি এই যে এটা একটা আলফা পার্টিকেল, এটা পার হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। এই যে আরেকটা আলফা পার্টিকেল, ওইটাও আমার এই গোল্ডের লেয়ারের মধ্যে দিয়ে পার হয়ে অন্য পাশে ঠিকই চলে যেতে পারছে। প্রবলেম হলো কয়েকটা আলফা পার্টিকেল যাইতে পারে নাই। কয়েকটা আলফা পার্টিকেল যেমন হইতেছে, আমরা এই যে এইটা খেয়াল করি যে এইখানে একটা আলফা পার্টিকেল আমি ছুঁড়ে মারছি, এই আলফা পার্টিকেলটা গোল্ডের লেয়ারের মধ্যে দিয়ে পাস করার সময় মানে কিসের মধ্যে যেন একটু বাড়ি খাইছে, বাড়ি খেয়ে ফেরত চলে আসছে। তো তখন চিন্তা করছে, আচ্ছা আমি এতগুলো আলফা পার্টিকেল ছুঁড়ে মারলাম, একটা আলফা পার্টিকেল গেল, দুইটা গেল, তিনটা গেল, এইখানে একটা আলফা পার্টিকেল দেখি একটু বাঁকায় গেছে। হ্যাঁ, এই যে এই আলফা পার্টিকেলটা ছুঁড়ে মারছি একটুখানি বাঁকায় গেছে। তো তখন ভাবতেছে এটা বাঁকায় গেল কি জন্যে। আরেকটা আলফা পার্টিকেল ছুঁড়ে মারলাম, ওটা দেখলাম যে ফেরত চলে আসছে, তো এইটা ফেরত চলে আসছে কি জন্যে। ও তখন এটা নিয়ে চিন্তা ভাবনা করতে বসে যাচ্ছে, আমি তো অনেকগুলো আলফা পার্টিকেল ছুঁড়ে মারলাম, ম্যাক্সিমামই তো আমার এই গোল্ডের পরমাণু পার করে চলে গেছে, এই দুই একটা একটু উল্টাপাল্টা করছে, এই দুই একটা আলফা পার্টিকেল উল্টাপাল্টা করার কারণটা কি? তখন ও হচ্ছে এই ডিসিশনটা নিচ্ছে যে তার মানে নিশ্চয়ই খুব ভারী একটা কিছু আছে মাঝখানে। ম্যাক্সিমাম জায়গায় ফাঁকাই, যে ইলেকট্রন যেখানে থাকে ওখানে তো ফাঁকাই, ওখানে তো আর আলফা পার্টিকেল তো আর আটকাবে না। মাঝখানে নিশ্চয়ই খুব ভারী একটা কিছু আছে, যেইখানে আমার আলফা পার্টিকেলটা বাড়ি খেয়ে ফেরত চলে আসছে, বা যেটার জন্য আমার আলফা পার্টিকেলটা একটু নড়ে গেছে, সরে গেছে আর কি জায়গা থেকে। মূলত এই এক্সপেরিমেন্টটা করে ও এই সামারিটা দিছে যে হ্যাঁ, তার মানে আমি বুঝতেছি যে পরমাণুর মধ্যে একটা নিউক্লিয়াস আছে, ওখানটা অনেক ভারী। এখন ভারী কে? আমরা তো বলছি যে প্রোটন ভারী আর হচ্ছে নিউট্রন ভারী। ঠিক আছে, প্রোটন আর নিউট্রন ভারী, ইলেকট্রন গুলা হালকা, ওরা বাইরে ঘুরে বেড়াইতেছে, ওদের সাথে কোনো আলফা পার্টিকেল, আলফা কণা ধাক্কা খায় নাই। আলফা কণা কি? আলফা কণা খুব ছোট একটা কণা। ওকে, সো যা হোক, এটা ছিল আমাদের রাদারফোর্ডের একটা মানে ও যে চিন্তাটা করছে, চিন্তাটা কিন্তু আসলে খুবই সুন্দর। মানে আমরা তো এরকম করে ভাবতাম না, ও সায়েন্টিস্টও ভাবছে, ও ভাবছে, ও ভেবে একটা থিওরিও দিছে। কিন্তু ওর থিওরি হইতেছে আর কি, আহ একটা আরেকটা সায়েন্টিস্ট ছিল, ম্যাক্সওয়েলের একটা থিওরি ছিল, ম্যাক্সওয়েলের থিওরির জন্য ওর ওর মডেলটা পরে ব্যর্থ হয়েছে, আমরা বুঝছি যে ওর মডেলটা ব্যর্থ। তো ওর মডেলটা যে ব্যর্থ হইছে, ওর মডেলটা তারপর রিভাইজ করে আরেকটু আপগ্রেডেড মডেল দিছে হচ্ছে বোর। বোর মডেল বলছে যে এই রাদারফোর্ডের মডেল একটা মেইন প্রবলেম কি ছিল, যে ইলেকট্রন তো বাইরে ঘুরতেছে, কিন্তু ইলেকট্রন যে কই ঘুরতেছে, কেমনে ঘুরতেছে, কোনো ঠিক ঠিকানা নাই। এই রাদারফোর্ড কোনো মানে ব্যাখ্যা দিতে পারে নাই যে ইলেকট্রন গুলা কই ঘুরবে। সব এখানে তো দেখে মনে হচ্ছে ইলেকট্রন সব উল্টা পাল্টা করে ঘুরতেছে। ঠিক আছে, তারপর আবার মানে ম্যাক্সওয়েলের থিওরিটা, যে বারবার বলতেছি ম্যাক্সওয়েলের থিওরির জন্য ওর মডেলটা ফেল করছে। ম্যাক্সওয়েলের একটা থিওরি ছিল, ম্যাক্সওয়েল বলছে এরকম যে আমার নিউক্লিয়াসটা কি পজিটিভ, আমার একটা ইলেকট্রন ও যদি বাইরে থেকে ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি,
তাইলে ও হচ্ছে ঘুরতে 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 একদম স্পাইরাল করে নিউক্লিয়াসে এসে পড়ে যাবে, একদম নিউক্লিয়াসের গায়ে লেগে যাবে, মানে টিকতে পারবে না। ওইটা ছিল হচ্ছে আর কি, মানে এই কারণে ওর মডেলটা ফেল করছে। তো যাই হোক, পরে নিউজ বোর্ড সে আরেকটু রিভাইজ করে আরেকটু চিন্তা ভাবনা করে আরেকটা মডেল দিছে। ও বলছে যে এসব কিছু না, এই ভিতরে নিউক্লিয়াস আছে, এটা মানে আছে নিউক্লিয়াস, আর বাইরে অনেকগুলা শক্তি স্তর আছে। এই শক্তি স্তরগুলা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত, ওইখানে ইলেকট্রন গুলা সুন্দরভাবে ঘুরে বেড়ায়। এইখানে যদি কোনো ইলেকট্রন ঘুরতে থাকে, ও হইতেছে পড়ে যাবে না। ও নিউক্লিয়াসের গায়ে, আমরা যে একটু আগে বলছিলাম যে না ঘুরতে 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 এমনি করে নিউক্লিয়াসের গায়ে এসে পড়ে যাবে, নিউজ বোর্ড বলছে যে না এমন কিছু হবে না। এমন কিছু হবে না, এইখানে একটা ঘটনা ঘটতে পারে, সেইটা কি, যে কোনো একটা ইলেকট্রন ওর অনেক শক্তি বেড়ে যেতে পারে। কোনো ইলেকট্রন যদি শক্তি বেড়ে যায়, একটা ইলেকট্রনের শক্তি বেড়ে গেলে ও তখন লাফ দিয়ে উপরের শক্তি স্তরে চলে যাবে। আবার যদি কোনো ইলেকট্রনের শক্তি কমে যায়, তখন ওই ইলেকট্রনটা লাফ দিয়ে নিচের শক্তি স্তরে চলে আসবে। তো বড় এরকম একটা সুন্দর থিওরি দিছে, ওই থিওরিটা মোটামুটি মানে চলে, ভালো। তারপরে আরো থিওরি আসছে অবশ্যই, বাট তার থিওরিটা আমরা বলি যে হ্যাঁ ভালো কথা বলছে, ঠিক বলছে, এখানে এখন কোনো প্রবলেম টবলেম নাই। ওর ওর স্টিল ওরও কিছু প্রবলেম টবলেম ছিল আর কি, বাট যাই হোক আমরা মোটামুটি মানছি যে না ভালো মডেল, সব ব্যাখ্যা করে। ইলেকট্রন কেমনে ঘুরতেছে, কই ঘুরতেছে সেটা এখন আমরা জানি। অনেকগুলা শক্তি স্তর আছে, যেমন এই যে এই প্রথম যে বৃত্তটা, এটা আমরা বলতেছি কি 1 নাম্বার শক্তি স্তর। তারপরে এটা গেল 2 নাম্বার শক্তি স্তর, এটা গেল এরকম 3 নাম্বার শক্তি স্তর। অনেকগুলা শক্তি স্তর আছে, আর প্রত্যেকটা শক্তি স্তরে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ঘুরে বেড়ায়। তারপর কোন ইলেকট্রন শক্তি পায়ে গেলে লাফ দিয়ে উপরে চলে যাবে, কোন ইলেকট্রন যদি শক্তি হারায় ফেলে ও তখন লাফ দিয়ে নিচে চলে আসবে। তো এটা হচ্ছে ওর মডেলের সামারি। এখানে আরো কিছু ফর্মুলা আছে, মানে আমরা হচ্ছে যখন পড়বেন, যখন ডিটেলসে তখন দেখবেন, বাট ওর মডেল চলে ভালো। তো আমরা এখন যত আলোচনা করি, আমরা যত পরমাণু নিয়ে পড়াশোনা করি, আমরা মূলত এই মডেলের বেসিসেই চিন্তা ভাবনাটা করি, যে হ্যাঁ বাইরে ইলেকট্রন ঘুরতেছে, আমরা ইলেকট্রন বিন্যাস করি, আমরা হচ্ছে ইলেকট্রনের তারপর এই বিভিন্ন ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ, যে এই ব্যাসার্ধটা কত, এসব আমরা চিন্তা ভাবনা করি। সবই মোটামুটি বোর মডেলের বেসিসে। ইলেকট্রনের শক্তি বেড়ে যাওয়া বা কমে যাওয়ার কারণ হচ্ছে যে আসলে কোনো কারণ নাই, আমরা আমরা আমাদের ইচ্ছা করে তখন আমরা দিই। আমরা বাইরে থেকে ওরে হচ্ছে কোন একটা ইলেকট্রোম্যাগনেটিক মানে ওয়েভের সাহায্যে আমরা ওরে এনার্জি দিই। ওরে এনার্জি দিলে তখন ও হচ্ছে এনার্জি লাভ করে, এনার্জি লাভ করে ওদের তখন উপরে চলে যায়। আবার একটু পর যখন ওর এনার্জি থাকে না, ওর যখন তেল ফুরায় যায়, তখন আবার লাভ দিয়ে নিচে চলে আসে। আহ কেমিস্ট্রির একটা মজার ব্যাপার আছে, কেমিস্ট্রি আর ফিজিক্সের মধ্যে একটা মানে সুন্দর একটা পার্থক্য আছে। ফিজিক্সের ব্যাপারটা কি, যে ফিজিক্সে আমরা ফার্স্টে একটা সূত্র বানাই, আমরা একটা সূত্র বানাই, আমরা একটা থিওরি বানাই, তারপর সেই থিওরিটা আমরা পরীক্ষা করে দেখি যে আচ্ছা থিওরিটা ঠিক আছে কিনা দেখি। কিন্তু কেমিস্ট্রি আবার এরকম না, কেমিস্ট্রি হচ্ছে আসলে আমরা কোনো থিওরি আগে বানাই না, আমরা আগে দেখি যে আচ্ছা এটা হয়, তারপর যেটা হইলো ওইটা যে কেন হইলো কেমনে হইলো সেটা আমরা তারপর সূত্র বানাইতে বসি, যে আচ্ছা তাহলে এটা মনে হয় এই সূত্র দিলে মনে হয় মিলে। ঠিক আছে, মানে এমন না যে আমরা হইতেছে আগে শক্তি দিয়ে আমরা ইলেকট্রন রে উঠাই দিচ্ছি, আমরা দেখছি যে র্যান্ডমলি ইলেকট্রন উপরে উঠে যায়, আবার ইলেকট্রন নিচে নেমে চলে আসে। তো তখন আমরা চিন্তা করছি আচ্ছা কেন উপরে উঠে কেন নিচে নামে, তারপর আমরা সেটা নিয়ে সূত্র বানানো শুরু করছি, যে আচ্ছা তাহলে এই থিওরি মনে হয় হ্যাঁ এটা দিলে তো মিলতেছে, তারপর যেটা দিলে সবচেয়ে ভালো মিলে সেই থিওরিটা আমরা রেখে দিছি। তো কেমিস্ট্রি একটু মজার, আবার কেমিস্ট্রি একই দিক দিয়ে জন্য প্যারাও বেশি। তো যা হোক, আমরা মোটামুটি শিখলাম কি, আমরা মৌলিক পদার্থ শিখছি, আমরা পরমাণু শিখছি, আমরা পরমাণুর মধ্যে 3 রকম পার্টিকেল থাকে, দুইটা হচ্ছে ভারী, ভারী 2টা পার্টিকেল থাকে একদম নিউক্লিয়াসের মধ্যে, তার মধ্যে একটা পজিটিভ আর একটার কোনো চার্জ নাই। আর পাতলা কিন্তু নেগেটিভ পার্টিকেল বাইরে ঘুরে বেড়ায়। তো এই 3 রকম কণা ইলেকট্রন, মানে বাইরে ইলেকট্রন ঘুরে বেড়ায়, এর ভিতরে প্রোটন নিউট্রন থাকে, আমরা এগুলা শিখলাম।
অনেকগুলা কক্ষপথ আছে, এগুলো আমরা শিখলাম। দুইজন দুইটা মডেল দিছিল। প্রথম জন একটা মডেল দিছে, অনেক সুন্দর মডেল, কিন্তু ফেল করছে। তারটা থেকে শিক্ষা নিয়ে পরে আরেকজন দিছে। ওদের নিয়েও কিন্তু সুন্দর একটা গল্প আছে। এই দুইটা মডেলের মধ্যে কিন্তু আসলে খুব বেশি সময়ের পার্থক্য না। আমার এক্স্যাক্টলি মনে নেই, যদি আমি ভুল না করি, রাদারফোর্ড খুব সম্ভবত 1911 সালে মডেলটা দিছিল, আর বোর খুব সম্ভবত 1913 সালে মডেলটা দিছিল। তো রাদারফোর্ড যখন এই মডেলটা নিয়ে কাজ করতেছে, তো মানে বোরও নিশ্চয়ই সে একই সময় কাজগুলা করছে, চিন্তা ভাবনা করছে। রাদারফোর্ড যে ভুল করতেছে এটা যদি আসলে তখন কেউ ধরাই দিত, তাহলে কিন্তু হয়তো দেখা যেত যে মডেলটা শুরুতে একটু রিভাইজড হয়ে যেত। তো যাই হোক, আমরা সব নিয়ে কথাবার্তা না বাড়ি। আমরা হচ্ছে এখন এই একটা পরমাণু নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, আমরা একটা পরমাণু চেনার চেষ্টা করতেছি। পরমাণুটা আমরা চেনার চেষ্টা করতেছি। তো এখন পরমাণু চিনতে গেলে আমাদের হচ্ছে পরমাণুকে নিয়ে আমাদের মূলত দুইটা, প্রত্যেকটা পরমাণুর সাথে অ্যাসোসিয়েটেড দুইটা নাম্বার থাকে। একটা হচ্ছে আমরা বলি যে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা জিনিসটা কি? পারমাণবিক সংখ্যা জিনিসটা হইল প্রোটন সংখ্যা। সোজা কথা, প্রোটন কয়টা? ঠিক আছে, প্রোটন কয়টা। এই যে একটা, এই ফ্লোরিন একটা হচ্ছে পদার্থ, একটা গ্যাস। ফ্লোরিন যদি আমরা এখন দেখি, ওই যে নিউক্লিয়াস, ফ্লোরিনের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে আছে হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর বাইরে ঘুরে বেড়াইতেছে কি ইলেকট্রন। ইলেকট্রনরা নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তো এখন এই ফ্লোরিনের দিকে যদি আমরা তাকাই, ওর মধ্যে আছে 9টা প্রোটন, 9টা ইলেকট্রন, আর 10টা নিউট্রন। তো এখন পারমাণবিক সংখ্যা, এটা মানে কি? এটা মানে হলো প্রোটন কয়টা। ওর প্রোটন কয়টা? ওর তো প্রোটন 9টা। তাহলে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9। হ্যাঁ। তো এখন এই যে এখানে আরেকটা প্রশ্ন, যে এই পারমাণবিক সংখ্যা জিনিসটা ইম্পর্টেন্ট কেন? আহ এটা নিয়ে আগে মানে মজা করে একটা প্রশ্ন করতাম অন্যান্য স্টুডেন্টদেরকে, যে আহ ধরেন আপনার সামনে আমি হইতেছে কিছু পরমাণুর ছবি দিছি। ঠিক আছে, যে আপনার সামনে আমি 3টা পরমাণুর ছবি দিছি। এই গেল একটা পরমাণু, ধরি এটা একটা পরমাণু, এটা পরমাণু নাম্বার 1, পরমাণু নাম্বার 2, এটা 3 নাম্বার পরমাণু। একটা পরমাণু, দুইটা পরমাণু, ভিতরে না লিখি। হ্যাঁ, 1 নাম্বার পরমাণু, 2 নাম্বার পরমাণু, 3 নাম্বার পরমাণু। তো ধরেন যে আমাদের হাতে এত ভালো মাইক্রোস্কোপ আছে, যেটা দিয়ে আমরা একটা পরমাণুর দিকে পুরো তাকায় দেখতে পারতেছি, মানে পুরো একদম মানে ভেতর বাইরে সব দেখতে পারতেছি। এই 3টা পরমাণু আমি যদি বলি যে এখানে একটু আমারে বলেন যে এখানে আসলে কোন পরমাণুর নাম কি, একটা পরমাণু দেখে আমরা কিভাবে চিনবো যে এই পরমাণুটার আসলে নাম কি? পরমাণুর তো কোনো, এমন না যে পরমাণুর একটা নির্দিষ্ট কালার থাকে, নির্দিষ্ট শেপ থাকে। এমনও তো না যে অক্সিজেনের পরমাণু থেকে আমার কার্বনের পরমাণুর শেপটা একটু ডিফারেন্ট, একটা 4 কোণা, একটা 3 কোণা, একটা লাল রঙের, একটা নীল রঙের, এমনটা তো না। সবই দেখতে গোল গোল, সবই দেখতে ভিতরে নিউক্লিয়াস, বাইরে ইলেকট্রন ঘুরে বেড়াইতেছে। তো আপনার যদি এখন আমি এরকম 3টা পরমাণু দিই, আপনি মানে কি দেখে বুঝবেন যে এটা আসলে কিসের পরমাণু? ওর তো চেহারা নাই। কেউ কোনো আইডিয়া করতে পারেন যে আমরা কি দেখে চিনি যে এটা আসলে কিসের পরমাণু? হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে এই পারমাণবিক সংখ্যা জিনিসটা হচ্ছে অনেকটা রোল নাম্বারের মতো। ঠিক আছে, আমি একজনের দিকে তাকাইলাম, একটা পরমাণুর ভিতরে আমি তাকাইলাম, তাকাই আমি দেখি সেখানে আমার 11টা প্রোটন আছে। তো 11টা প্রোটন থাকলে আমি বুঝবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সোডিয়াম। 9টা প্রোটন আছে, তাহলে আমি বুঝবো আচ্ছা ঠিক আছে, তাইলে এটা হইলো ফ্লোরিন। তো এই জন্য পারমাণবিক সংখ্যা অনেকটাই এই পরমাণুর রোল নাম্বারের মতো, ইউনিক। কারোরটার সাথে কারোরটা মিলবে না, কারোটার সাথে কারোরটা মিলবে না। ওর একমাত্র একটা পরমাণুর একমাত্র পরিচয়, মানে একমাত্র পরিচয় হচ্ছে ওর এই প্রোটন কয়টা, ওর নিউট্রন কয়টা, এটাও ওর পরিচয় না। ওর নিউট্রন সংখ্যাও ডিফারেন্ট হইতে পারে। নিউট্রন একটা পরমাণুর, মানে এখানে ফ্লোরিনের সম্ভব যে ফ্লোরিনের হইতেছে আহ এই 10টা নিউট্রন আছে, আবার 11টা নিউট্রন আছে, এটা হওয়া সম্ভব।
বাট হচ্ছে এই প্রোটন সংখ্যা সবসময় অবশ্যই অবশ্যই 9টাই থাকবে, নিউট্রন সংখ্যা চেঞ্জ হইতে পারে, ওইটা আলাদা কাহিনী, ওটা আমরা একটু পরে দেখতেছি। তো যাই হোক, এটা গেল হচ্ছে পারমাণবিক সংখ্যা। তারপর আমাদের আসে কি, ভর সংখ্যা। ভর সংখ্যা জিনিসটা কি? অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা, এটা বললাম যে এটা হইলো প্রোটন সংখ্যা, পি লিখে রাখি, এটা হচ্ছে প্রোটন সংখ্যা, হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর এই যে নিচে 15.999 লিখে রাখছে, এটার মানে আসলে 16। সহজ করার জন্য ধরে নিই এটা হচ্ছে 16। 16 তাহলে কি? এইটা হইলো প্রোটনের সংখ্যা যোগ নিউট্রন এর সংখ্যা। ওকে, নিউট্রনের সংখ্যা আলাদা করে লেখা হয় না, নিউট্রনের সংখ্যা আলাদা করে লেখা হয় না, এক জায়গাতে লেখা হয় যে প্রোটন কয়টা, 8টা, ওটা কি পারমাণবিক সংখ্যা। আর এটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা কি, প্রোটন যোগ নিউট্রন মিলায় কয়টা, সেইটাকে আমরা বলি ভর সংখ্যা। এইখান থেকে পরে আমাকে চিন্তা ভাবনা করে তাহলে নিউট্রন কয়টা এটা চিন্তা করতে হয়, যে আমার এখানে আহ ভর সংখ্যা হইল 16, আর প্রোটন কয়টা, প্রোটন হইল 8টা, তাহলে নিউট্রন কয়টা হবে, নিউটনও তাহলে 8ই হবে, 8 আর 8 16। আমরা যখন হচ্ছে সোডিয়াম লিখি, আমরা তখন লিখি যে 11 আর 23। 11 মানে কি, 11 মানে হলো প্রোটন সংখ্যা 11টা, 23 মানে কি, প্রোটন যোগ নিউট্রন হইলো 23, এই 23 হচ্ছে ভর সংখ্যা। তো এখন এখান থেকে আমাকে এরপর চিন্তা করতে হয় যে প্রোটন তো তাইলে 11টা ছিল, তাহলে নিউট্রন তাইলে কয়টা, নিশ্চয়ই 12টা, কারণ 11 যোগ 12 সমান হইল 23। হ্যাঁ, নিউট্রন সংখ্যা সবসময় প্রোটন থেকে এক বেশি হয় না। আহ মানে যেগুলা ছোট যৌগ, ওগুলার বেলায় দেখা যায় যে প্রায় সমান। যখন একটু বড় হইতে থাকে, মানে ওই যে অক্সিজেন, কার্বন, এগুলো তো ছোট, ইউরেনিয়াম ফর এক্সাম্পল অনেক বড় একটা পরমাণু, ওখানে নিউট্রন সংখ্যা অনেক বেশি হয়। তো এদের মধ্যে ডিফারেন্সটা থাকে, ডিফারেন্সটা কত এটার কোনো এক্সাক্ট কোনো ফর্মুলা নাই, ওইটা মানে স্রষ্টা বানাইছে অমনে, তাই ওর মধ্যে ছিল শুরু থেকেই, দুনিয়া শুরু থেকে ওর মধ্যে ওই কয়টা নিউট্রন আর প্রোটনই ছিল, আমরা পরে খালি গুণে দেখছি যে এই কয়টা আছে আর কি। তো যাই হোক, তাইলে আমরা এই যে পরমাণু চিনলাম, পরমাণুর মধ্যে 3 রকম পার্টিকেল থাকে, সেই 3 রকম পার্টিকেল আমরা চিনলাম, 3 রকম পার্টিকেলের সংখ্যা মানে নিউট্রন কয়টা, প্রোটন কয়টা, এগুলো আমরা এখন হচ্ছে মানে শিখলাম যে কেমনে দেখবো, এর নাম দেখে আমরা চিনবো। যে এখানে 9 লেখা তার মানে কি, তার মানে হইতেছে 9টা প্রোটন। এখানে 19 লেখা, তার মানে 19 হইতেছে প্রোটন যোগ নিউট্রন। কিন্তু প্রোটন তো অলরেডি আমি জানি, প্রোটন তো 9টা, তাহলে নিউট্রন কয়টা, নিউট্রন হইলো 10টা। বলেন দেখি তাইলে ইলেকট্রন কয়টা এখানে, ইলেকট্রন কি প্রোটনের সমান থাকবে, নাকি ইলেকট্রন নিউট্রনের সমান থাকবে? উম, অবশ্যই মানে প্রোটনের সমান। আমরা বলছিলাম যে প্রোটন তো পজিটিভ, তাই না, যেই কয়টা পজিটিভ সেই কয়টাই নেগেটিভ থাকতে হয়। তো যেহেতু 9টা প্রোটন মানে 9টা প্লাস, আর তাই 9টা ইলেকট্রন থাকবে, 9টা মাইনাস। তো তাহলে এখন আমরা একটা নাম দেখে এখান থেকে প্রোটন কয়টা, নিউট্রন কয়টা, ইলেকট্রন কয়টা, কে কই থাকে, প্রোটন কই থাকে, নিউট্রন কই থাকে, ইলেকট্রন কই থাকে, সবই আমরা হইতেছে এখন মোটামুটি এখান থেকে আমরা ফাইন্ড আউট করা শিখলাম। এখন আমরা হচ্ছে পরমাণুর কিছু ভ্যারিয়েশন দেখব। পরমাণুর ভ্যারিয়েশনের মধ্যে প্রথমেই আসতেছে যে আইসোটোপ, যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা। আমরা এই জন্যই বলছিলাম যে আসলে নিউট্রন সংখ্যা ডিফারেন্ট হইতে পারে। যে এইখানে আমাদের কাছে অক্সিজেনের 3টা হচ্ছে পরমাণু দেওয়া, এটা 1 নাম্বার পরমাণু, 2 নাম্বার পরমাণু, 3 নাম্বার পরমাণু। তো 3টা পরমাণু দেয়া আছে। হ্যাঁ, 3টা পরমাণু দেয়া আছে। এখন যদি আমি প্রোটন সংখ্যা কাউন্ট করতে চাই,
আমি দেখবো যে প্রথমটার মধ্যেও 8টা প্রোটন থাকবে, দ্বিতীয়টার মধ্যেও 8টা প্রোটন থাকবে, তৃতীয়টার মধ্যেও 8টাই প্রোটন থাকবে। এরা অক্সিজেন, যেহেতু এইটাও অক্সিজেন, এইটাও অক্সিজেন এন্ড এইটাও অক্সিজেন, একই পরমাণু হইলে এরা সবাই মানে অক্সিজেন, কিন্তু এদের নিউট্রন সংখ্যা আবার সেম না। প্রথম জনের নিউট্রন হইল 8টা, দ্বিতীয় জনের নিউট্রন হইল 9টা, তৃতীয় জনের নিউট্রন হইল 10টা। তো সবাই অক্সিজেন, কিন্তু ওদের নিউট্রন সংখ্যা সেম না। তো ওদের নিউট্রন সংখ্যা তো সেম না, তো তাইলে ওদেরকে আমরা অক্সিজেন কেন ডাকি? ওরা না ডিফারেন্ট? ওরা ডিফারেন্ট না, কারণ আমরা বলছি পরমাণুর মূল পরিচয় কি? পরমাণুর মূল পরিচয় হইতেছে ওর প্রোটন সংখ্যা। ওদের প্রোটন সংখ্যা তো সেম, তাই না? ওদের প্রোটন সংখ্যা যতক্ষণ পর্যন্ত 8, ততক্ষণ পর্যন্ত ওরা অক্সিজেন। ওদের নিউট্রন ডিফারেন্ট, নিউট্রন সংখ্যা ডিফারেন্ট হলে আচ্ছা ঠিক আছে, এটা একরকম অক্সিজেন, ওইটা আরেক রকম অক্সিজেন, ওটা আরেক রকম অক্সিজেন, এটা অক্সিজেন, ওটা অক্সিজেনের আরেক ভাই, ওইটা অক্সিজেনের আরেক ভাই, ঠিক আছে? তো এখন অনুপরমাণু তো আর ভাই হয় না, আমরা বলি আইসোটোপ। এটা অক্সিজেন, ওইটা অক্সিজেনের, মানে এরা সবাই একে অন্যের আইসোটোপ, অক্সিজেন আইসোটোপ। তো এটা আমাদের মনে রাখতে হয়। আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান। তো কেমনে চিনবো এদের? তাইলে এখন এদের নামটা ডিফারেন্ট হয়ে যাবে। এদের নামটা ডিফারেন্ট হবে কি রকম? এই যে অক্সিজেন, এটারে আমরা কি বলবো? 8, 16। কারণ কি? এই যে এর ভর সংখ্যা 16। আমরা বলছি ভর সংখ্যা মানে কি? প্রোটন যোগ নিউট্রন। 8টা প্রোটন, আর প্রোটন যোগ নিউট্রন কত? 16। তারপরের যে অক্সিজেন, এইটার নাম আমরা কি দিব? এটারে আমরা বলবো হচ্ছে 8, 17। তার মানে কি? 8টা প্রোটন, আর প্রোটন যোগ নিউট্রন হইল কয়টা? 17টা। তারপরের যে অক্সিজেন, এটার আমরা নাম কি দিব? আমরা এটার নাম দিব হচ্ছে 8, 18। তার মানে কি? 8টা প্রোটন, আর 8টা প্রোটন আর 10টা নিউট্রন মিলে 18 হয়। তো এই প্রোটন যোগ নিউট্রন হইল 18। তো আমরা নাম দেখা শিখলাম, আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ওদেরকে কিভাবে চিনে? ওদেরকে চিনে হইতেছে এই যে কাউন্ট করে, আমি তাকায় তারপর গুনবো যে ওর প্রোটন কয়টা, ওর নিউট্রন কয়টা। আমি দেখলাম যে ঠিক আছে, ওর হচ্ছে প্রোটন 8টা, ওর প্রোটন 9টা, ওর প্রোটন, সরি, ওর প্রোটন 8টা, সবারই প্রোটন 8টা, কিন্তু নিউট্রন একজনের 8টা, নিউট্রন একজনের 9টা, নিউট্রন একজনের 10টা। ওদের চেনার কোনো উপায় নেই। ওদের চেনার একমাত্র উপায় যে ধরে ধরে গুনতে হবে, ভিতরে গিয়া গুনে দেখবো যে ওর এই প্রোটন আর নিউট্রন কয়টা করে আছে, এভাবে করে চিনে। তো আমরা আমরা তাদের এই যে আইসোটোপ চিনে ফেললাম, আইসোটোপ চিনলাম যে সবাই অক্সিজেন কিন্তু সেম না। ওই কি বলে না যে সেম সেম বাট ডিফারেন্ট, ওই কাহিনী। এটা সেম সেম বাট ডিফারেন্ট। তো আইসোটোপ চিনলাম, এখন আমরা চিনবো হইতেছে আইসোটোন। আইসোটোন হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান কিভাবে বুঝবো? আমরা তো এতক্ষণ ধরে সংকেত চিনে আসছি, এদের এদের নাম তো আমরা চিনে আসছি। আহ সিলিকন যেটা, এর প্রোটন হইল 14টা, এর প্রোটন যোগ নিউট্রন এটা হইল 30টা। তো তাহলে এর নিউট্রন তাহলে কয়টা? এর নিউট্রন তাহলে আমরা পাই 16টা। আমরা তো এতক্ষণ ধরে কাউন্ট করা শিখছি। তারপর ফসফরাসের যে এক্সাম্পলটা দেওয়া ডান পাশে, ওর প্রোটন হইল 15টা, ওর প্রোটন যোগ নিউট্রন হইল 31, 31। তো তাহলে ওরও নিউট্রন সংখ্যা কয়টা? 16টা। তো এইখানে আমরা দুইটা এক্সাম্পল দেখতেছি, দুইজনেরই এখানে আমরা কি দেখতেছি যে নিউট্রন সংখ্যাটা সমান। তো যেহেতু ওদের নিউট্রন সংখ্যাটা সমান, তাই আমরা বলতে পারি যে ঠিক আছে, ওরা তাহলে আইসোটোন। ওরা আইসোটোন। এটা আইসোটোপের মতোই, কিন্তু এইখানে ওরা তো সেম পরমাণু না। সেম পরমাণু না কেন?
সেম পরমাণু না, কারণ প্রথম জনের প্রোটন 14টা, পরের জনের প্রোটন 15টা। যেহেতু প্রোটন সংখ্যা সেম না, তাই ওরা পরমাণুও সেম না। 14টা প্রোটন থাকলে আমরা তার নাম দিছি সিলিকন, 15টা প্রোটন পাইলে আমরা বলবো ওর নাম ফসফরাস। তো এই জন্য ও সিলিকন ও ফসফরাস, কিন্তু ওদের মধ্যে ওরা ডিফারেন্ট হইলে ওদের একটা জিনিস মিল আছে। কি মিল আছে? ওই যে আমরা বলে আসছি একটা পার্টিকেল থাকে যেই পার্টিকেলে কোনো চার্জ নাই, নিউট্রাল পার্টিকেল, নিউট্রাল নিউট্রন, সেই নিউট্রন সংখ্যাটা আবার সমান। এর নিউট্রন 16টা, ওরও নিউট্রন 16টা। তো গেল আইসোটন। তারপর কি আছে? আইসোবার। আইসোবার মানে কি? যাদের ভর সংখ্যা সমান। ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে তো আমরা বলে আসতেছি বারবার যে প্রোটন প্লাস নিউট্রন এই সংখ্যাটা ওদের সমান। এক্সাম্পল কি? এখানে আমরা 3টা পরমাণু পাশাপাশি লিখে রাখছি। তো আমরা দেখি আর্গন এর প্রোটন 18টা, পটাশিয়াম প্রোটন 19টা, ক্যালসিয়াম ওর প্রোটন হলো 20টা। কিন্তু যদি আমরা ভর সংখ্যা দেখি, মানে নিউট্রন সংখ্যাটা একটু চিন্তা করি। আর্গনের নিউট্রন কয়টা? আর্গনের নিউট্রন হইল 18, 22টা। পটাশিয়ামের নিউট্রন এখানে কয়টা? 21টা। আর ক্যালসিয়ামের নিউট্রন এখানে কয়টা? 20টা। তো প্রোটন প্লাস নিউট্রন মিলায় হয় আমাদের ভর সংখ্যা। তো আর্গনের ভর সংখ্যা হয়ে গেল 40, পটাশিয়াম 40, ক্যালসিয়াম 40। যেহেতু সেম, যেহেতু ভর সংখ্যাগুলা সমান হয়ে গেছে, তো আমরা এদেরকে বলবো যে এরা হইতেছে একে অন্যের আইসো বার। তো 3 রকম ভ্যারিয়েশন: আইসোটোপ, আইসোটোন আর আইসো বার। আমরা এদেরকে শিখে রাখবো। আমাদেরকে মাঝে মধ্যে অপশনে এরকম এক্সাম্পল দেয়, তখন আমাকে এক্সাম্পল থেকে তখন চিন্তা করতে হবে যে এই যে আমাকে অপশন গুলা যে দিল, এদের কি, এদের মধ্যে কি জিনিসটা সেম? এদের কি প্রোটন সংখ্যা সেম, নাকি এদের ভর সংখ্যা সেম, নাকি এদের নিউট্রন সংখ্যা সেম? কোন জিনিসটা সেম? আমাকে তখন অপশন থেকে দেখতে হয়, চিন্তা করতে হয়। তো তাহলে এই 3 রকম ভ্যারিয়েশন আমরা হইতেছে এখানে চিনলাম। আচ্ছা, তো এইবার আমরা একটা আহ জিনিস চিন্তা করি। আমরা একদম শুরুতে বলতেছিলাম যে পুরা পৃথিবী কি দিয়ে তৈরি। আমরা বলতেছিলাম যে পুরা পৃথিবী, যদি আমরা চিন্তা ভাবনা করি যে পুরা পৃথিবী আসলে বিভিন্ন রকম পরমাণু দিয়ে তৈরি, অনেকগুলা পরমাণু মিলে অণু হইছে, অনেকগুলা অণু মিলে বিভিন্ন বিভিন্ন পদার্থ গঠন করছে, বিভিন্ন পদার্থ দিয়ে পৃথিবী তৈরি। তো পৃথিবীতে আমরা যত রকম পরমাণু আসলে খুঁজে পাই, সব ধরনের পরমাণু আমরা তারপর আসলে খুঁজে বাইর করছি। তারপর এক সময় মনে হচ্ছে যে একটু কম মনে হলো, আমরা পুরা পৃথিবী খুঁজছি ফার্স্টে, খুঁজে আমরা ক্লাস হবে হচ্ছে আহ 8টা 15তে তো নামাজ, আমরা হোপফুলি 8টা 10-এর মধ্যে আমরা ক্লোজ করে দিব হোপফুলি। হ্যাঁ, আচ্ছা কন্টিনিউ করি। তো আমরা অনেকগুলা পরমাণু আমরা খুঁজছি, খুঁজে টুজে আমাদের তারপর হইছে আমরা মোটমাট খুঁজে আমরা প্রায় 98টার মতো পরমাণু পাইছি। তারপর আমাদের মন চাইছে যে আমাদের আসলে পরমাণু একটু কম হয়ে গেল, আরো কিছু নিজেও বানাই। তো যাই হোক, আমরা যত রকম পরমাণু পাইছি, বানাইছি, সবগুলা পরমাণু আমরা তারপর সুন্দর একটা শেলফের মধ্যে সাজাইতে পারি। তো সেই শেলফটা দেখতে এরকম হবে। সেই শেলফটা দেখতে এরকম হবে। আমরা বিভিন্ন রকম পরমাণু এখানে আমরা সাজাইছি। যেমন এখানে এই যে আমরা যে কার্বনের কথা বলতেছি, এই যে এখানে কার্বন রাখা, নাইট্রোজেন রাখা, একটু ফসফরাস রাখছি, এখানে হাইড্রোজেন রাখছি এখানটাতে, এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন রাখা। তারপর এখানে ম্যাঙ্গানিজ, ফেরাম, ম্যাঙ্গানিজ, ফেরাম, লোহা, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আমরা সবগুলা সাজাইছি একটা আলমারির মতো, দেখতে এরকম হয় আর কি। ঠিক আছে? তো এরকম সাজাইছি, এরকম একটা ছক আমরা বানাইছি। এরপরে ওই ছকটারে আমরা বলি পর্যায় সারণী। আমরা যত রকম পরমাণু পাইছি, সব রকম পরমাণু যদি আমরা একটা আলমারির মধ্যে রাখতে পারতাম, রাখছি, র্যান্ডমলি রাখি নাই, আমরা ওদেরকে খুব চিন্তা ভাবনা করে রাখছি। কই রাখছি, কেন রাখছি, এটা নিয়ে হইতেছে আলাদা
বড় ক্লাস হবে আমরা তখন দেখবনি। তো যাই হোক, ওইটা দিয়ে যে ছকটা আমরা বানাই, ওইটার কপি করে যে ছকটা আমরা বানাই, এটা আমরা বলি পর্যায় সারণী। পর্যায় সারণীতে পর্যায় আছে, পর্যায় কোনটা, যেমন এই যে এই যে লাইনটা, এই লাইনটা হইতেছে একটা পর্যায়, এটার আমরা বলি 4 নাম্বার পর্যায়। তারপর তার নিচে যদি আরেকটা লাইন আমরা চিন্তা করি, এইটা গেল আরেকটা পর্যায়। ঠিক আছে? তো এই যে আমরা বলতেছি যে এই যে আমার 1 নাম্বার পর্যায়, আমার 2 নাম্বার পর্যায়, 3 নাম্বার পর্যায়, তার নিচে 4 নাম্বার, 5 নাম্বার পর্যায়, এরকম টোটাল আমি এখানে 7টা পর্যায়ে আমি বানায় রাখছি। কেন বানাইছি 7টা পর্যায়, কেন 3 নাম্বার পর্যায়, আমরা একটু আলোচনা করলে একটু বড় হয়ে যাবে, আমরা মেইন সেশনে সেটা আলোচনা করবো। আমরা জানি যে এখানে অনেকগুলা পর্যায় আছে। পর্যায় কেমন, পর্যায় যে ভূমির সমান্তরাল, তো এটা হচ্ছে পর্যায় সারণীর পর্যায়। পর্যায় সারণীর গ্রুপ কেমন, গ্রুপ হচ্ছে এই যে, সরি, এইটা হচ্ছে একটা গ্রুপ। তারপর যদি এখানে চিন্তা করি যে এইখানে এই হইতেছে আরেকটা গ্রুপ। আমি যত রকম পরমাণু পাই পুরা পৃথিবীতে সবগুলা নিয়ে আমি সাজাইছি। সাজানোর পরে আমি এইখানে এই পুরা ছকটাকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গ্রুপে ভাগ করছি। কেন এভাবে গ্রুপে ভাগ করছি, কেন এভাবে পর্যায়ে ভাগ করছি, ওটার রিজন আছে। আমরা আজকে ডিসকাস করার মতো টাইম পাবো না, আমরা জাস্ট জেনে রাখি এটারে পর্যায় বলে। এগুলা পর্যায়, এগুলা গ্রুপ। কয়টা গ্রুপ পাচ্ছি আমরা, কাউন্ট করি। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6 করে টোটাল 18টা গ্রুপ আমরা পাচ্ছি এখানে, 18টা খাড়া কলাম আমরা এখানে পাচ্ছি। তারপর এখানে বিভিন্ন রকম পরমাণু আছে, যেমন আমরা বলি ক্ষার ধাতু। ক্ষার ধাতু কারা, এই এই 1 নাম্বার গ্রুপের সবাই হলো ক্ষার ধাতু। তারপর আমরা বলি মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু কারা, এই 2 নাম্বার গ্রুপে যারা আছে এরা সবাই হলো মৃৎ ক্ষার ধাতু। তারপর আমাদের হ্যালোজেন নিয়ে পড়তে হয়, হ্যালোজেন কারা, এই 17 নাম্বার গ্রুপে যারা আছে ওরা হচ্ছে হ্যালোজেন। আমাদের নিষ্ক্রিয় গ্যাস পড়তে হয়, এরা কারা, 18 নাম্বার গ্রুপে যারা আছে সবাই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তারপর আমাদেরকে অবস্থান্তর ধাতু নিয়ে পড়তে হয়, অবস্থান্তর ধাতু কারা, এই মধ্যে যারা আছে তাদের প্রায় সবাই, সবাই না, প্রায় সবাই এখানে অবস্থান্তর ধাতু। ঠিক আছে? তো বিভিন্ন বিভিন্ন মানে এই যে একটা সোসাইটিতে বিভিন্ন রকম মানুষ থাকে, একটা পর্যায় সারণীতে বিভিন্ন টাইপের পরমাণু আছে। তো এই পরমাণুর প্রতীক তো আমরা শিখে আসছি, যে আমরা কি লিখি। আমরা হচ্ছে পরমাণুর প্রতীকের মধ্যে আমরা প্রোটন কয়টা আছে এটা লিখি, প্রোটন যোগ নিউট্রন মিলায় কটা আছে এটা আমরা লিখি, এটা আমরা পারি। তো যাই হোক, আমরা পরমাণু চিনছি, মৌলিক পদার্থ চিনছি, এখন আমরা চিনবো হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থর ব্যাপারটা কি, এইখানে আমরা আসলে পানির একটা প্রতীকী ছবি দিচ্ছি। আসলে কিন্তু দেখতে এমন না, আমরা লিখছি এমনিতে এরকম। তো এইখানে পানি তো H2O, মানে কি, এখানে H2O মানে এখানে হাইড্রোজেন থাকে হচ্ছে 2টা, অক্সিজেন থাকে একটা। তো এই গেল একটা অক্সিজেন, এই গেল একটা হাইড্রোজেন, এই গেল একটা হাইড্রোজেন, ওদের মধ্যে একটা বন্ধন, ওদের মধ্যে একটা বন্ধন। তো এই গেল একটা অণু, 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। তারপর এখানে যদি আমরা আসি, এইখানে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, ওদের মধ্যে একটা বন্ড। তো এই গেল পানির আরেকটা অণু। তো এখন এই যে আমরা বলতেছি যে পানির অণু, এই গেল একটা অণু, এই গেল একটা অণু। তো এগুলাই যৌগিক পদার্থের অণু। যৌগিক পদার্থ কি জন্যে, যৌগিক পদার্থ এই জন্যে যে এখানে একাধিক ধরনের পরমাণু দেখতেছি আমরা। একটু আগে যখন আমরা অক্সিজেন দেখা শুরু করছিলাম, একদম শুরুতে যখন আমরা এটা দেখা শুরু করছিলাম, তখন এখানে কিন্তু অক্সিজেন ছাড়া কিন্তু আর কোনো ইয়ে ছিল না, অক্সিজেন ছাড়া কিন্তু আর কোনো পরমাণু ছিল না, সবাই অক্সিজেন, যার দিকেই তাকাও সেই অক্সিজেন, সেই অক্সিজেন। ঠিক আছে? তো এই অক্সিজেন, এটা একটা মৌলিক পদার্থ ছিল। এর মধ্যে আমরা মৌলিক পদার্থের অণু দেখতেছি, আর এর মধ্যে ভাঙতে থাকলে একদম জাস্ট হচ্ছে সবাই অক্সিজেন। কিন্তু এখন আমরা যে পানিটা দেখতেছি এর মধ্যে, হ্যাঁ, এর মধ্যে কি আমরা শুধু একরকম
পরমাণু দেখতেছি এর মধ্যে কিন্তু দুই রকম পরমাণু দেখা যাইতেছে, তাই না? অক্সিজেন, অক্সিজেন, আবার হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। তো এইখানে এই একটা অণু, ওই আরেকটা অণু, কিন্তু এখানে ডিফারেন্ট ধরনের পরমাণু আছে। তাই এইখানে আমরা বলতেছি যে এটা হচ্ছে আসলে যৌগিক পদার্থ। তো তো এখন তাইলে হচ্ছে আমরা তাহলে যৌগিক পদার্থ চিনলাম, আমরা অণু চিনলাম, মৌলিক পদার্থের অণু চিনলাম, যৌগিক পদার্থের অণু চিনলাম। অণু কি? অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক কেন বলে? ধরেন যে আপনার আরো মন চাইছে যে আমি এই যে আমার পানির অণু, আমি এটারে আরো ভাঙবো। তো আমি যদি আরো ভাঙি, আরো ভাঙলে তখন তো আমার আর পানি থাকবে না, তখন আমার হাইড্রোজেন যাবে একদিকে, হাইড্রোজেন যাবে একদিকে, অক্সিজেন যাবে একদিকে। তো তখন আমি হাইড্রোজেন পাবো, হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো, আমি তো আর পানি পাচ্ছি না। তাই যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে অণু। আম, বুঝতে পারছি আশা করি। আমরা তাহলে অণু চিনলাম, পরমাণু চিনলাম, মৌলিক পদার্থ চিনলাম, যৌগিক পদার্থ চিনলাম। তো যৌগিক পদার্থ চিনলাম, ভালো কথা। এখন একটা অণু বুঝতে হইলে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হয় ওখানে প্রত্যেকটা পরমাণুর যোজনী আর সংকেত কিভাবে লেখে। যোজনী জিনিসটা একটু বুঝি। একটা অণুতে অনেক রকম পরমাণু থাকে। তো প্রত্যেকটা পরমাণুর হাত কয়টা করে, ওটার আমরা বলি যোজনী। যেমন এখানে আমরা মাঝখানে যে সালফার, তো সালফারের হাত কয়টা? একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত, পাঁচটা হাত, ছয়টা হাত। সালফারের এখানে হাত ছয়টা, তাহলে সালফারের যোজনী কত? ছয়। অক্সিজেনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে অক্সিজেনের হাত কয়টা? এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত। অক্সিজেনের হাত দুইটা। যদি আমরা হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেনের হাত কয়টা? একটা। এই অক্সিজেনের কথা চিন্তা করি, হাত কয়টা? একটা, দুইটা। তো এই যে অনেকগুলা পরমাণু মিলে একটা অণু গঠন করবে, তো এই যে অণুগুলা, এদের এই অনেকগুলা, সরি, এখানে যে এই যে পরমাণুগুলা, তো এই কোন পরমাণু সে কয়টা পরমাণুকে ধরতে পারবে, কয়টা হাত দিয়ে ধরতে পারবে, মূলত এই সব ব্যাপার স্যাপার এগুলো হচ্ছে যোজনী। যোজনী মানে কি? একটা পরমাণুর হাত কয়টা, এটার আমরা বলি যোজনী। অনেকগুলা পরমাণু সবাই একটা একটা করে হাত বাড়ায় দেয়, বাড়াই দিয়ে একে অন্যের সাথে যুক্ত হওয়ার ট্রাই করে, করে বড় একটা অণু গঠন করে। তো এই কোন পরমাণুর যোজনী কত, যখন আমরা পড়াশোনা করি তখন এই কোন পরমাণুর যোজনী যে কত, এটা আমাদের একটু মুখস্থ করতে হয়। তো এটা আমরা মুখস্থ করব। সংকেত জিনিসটা কি? একটা অণুর পরিচয় হচ্ছে সংকেত। একটা অণুর মধ্যে আমরা কি দেখলাম যে এটা এটা কি, এটা সালফিউরিক অ্যাসিড। আমি এখানে নাম লিখে রাখছি সালফিউরিক অ্যাসিড, কিন্তু এখন এই সালফিউরিক অ্যাসিড নাম দেখে তো বোঝা যায় না যে এর মধ্যে কে আছে, কি কি আছে, কয়টা করে আছে। যদি আমি সংকেতটা লিখতাম তখন বোঝা যেত। সংকেত এই জন্য বলা হয় যে অণুর পরিচয়। কারণ সালফিউরিক অ্যাসিডের সংকেতটা কি? H2SO4। তার মানে কি? ছোট করে টু লেখা, ছোট করে ফোর লেখা। এই টু মানে কি, ফোর মানে কি? H2 মানে এখানে আছে দুইটা হাইড্রোজেন, সালফার আছে একটা, অক্সিজেন আছে কয়টা? এক, দুই, তিন, চার, চারটা। আমরা গুণে দেখি অক্সিজেন কয়টা। এই গেল একটা অক্সিজেন, দুইটা অক্সিজেন, তিনটা অক্সিজেন, চারটা অক্সিজেন। হাইড্রোজেন কয়টা? এই গেল একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। তো এই হয়ে গেল আমার পরিচয়, সালফিউরিক অ্যাসিডের পরিচয়। আমি কই থেকে জানলাম? H2SO4 নাম দেখলেই জানতে পারতেছি। এখানে এই যে ফেরাম, ফেরামের হাত কয়টা? ফেরামের হাত হলো তিনটা। একটা, দুইটা, তিনটা। এই পাশেও ফেরাম, একটা, দুইটা, তিনটা। অক্সিজেনের হাত কয়টা? একটা, দুইটা। তো তাহলে অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী আমি বুঝতেছি, অক্সিজেনের যোজনী হইলো দুই। ফেরামের যোজনী কত? ফেরামের যোজনী তিন। এই অক্সিজেনের হাত কয়টা? দুইটা। যোজনী হইল দুই। এই অক্সিজেনের হাত কয়টা? দুইটা। যোজনী কত? দুই। তো এইখানে যদি এখন আমি আবার কাউন্ট করি, আমরা দেখবো যে এখানে ফেরাম আছে একটা, ফেরাম আছে দুইটা। অক্সিজেন কয়টা? অক্সিজেন একটা, দুইটা, তিনটা। তো একটা সংকেত এটা দুই ভাবে সেন্স মেক করে। এক, আমার অ্যাকচুয়ালি কয়টা ফেরাম, কয়টা অক্সিজেন সেটা আমি লিখছি। আমার ফেরাম এখানে দুইটা। ফেরাম মানে লোহা, লোহা, ঠিক আছে। ফেরাম মানে লোহা, তো হচ্ছে আহ লোহার আছে দুইটা, অক্সিজেন আছে তিনটা।
তো এভাবে করে আমি লিখছি, ভালো। আবার অন্যভাবে চিন্তা করলে আমি কিন্তু যোজনীটা জাস্ট উল্টা করে বসাই দিছি। আমার লোহার যোজনী ছিল 3, আমি অক্সিজেনের পরে বসাই দিছি 3, উল্টা করে বসাইছি। লোহার যোজনী বসছে অক্সিজেনের পরে, অক্সিজেনের যোজনী 2, সেটা আমি বসাইছি লোহার পরে। তো যোজনী উল্টা করে বসাইছি, এভাবেও চিন্তা করা যায়। আবার অ্যাকচুয়ালি কে কয়টা আছে সেটার পরিচয় আমরা এই সংকেত থেকে পাই। ওকে, তো তাহলে আমরা এখন যৌগিক পদার্থ চিনি, আমরা অণু চিনি, আমরা অণুর পরিচয় একটা সংকেত থেকে আমরা এখন বের করতে পারি। তারপর আমাদেরকে হচ্ছে এখানে পর্যায় সারণীর মধ্যে আরো কি কি আছে, ধাতু আছে। এই যে যারা দেখতে এখানে একটু মেটাল মেটাল, যারা মেটালিক কালার, এরা সবাই হচ্ছে ধাতু। ধাতুর কাজ কি? যখনই বিক্রিয়া করতে যাবে, বন্ধন গঠন করতে যাবে, ধাতুর প্রথম কাজ ইলেকট্রন ছেড়ে দিবে। কেন ছাড়বে, কি ছাড়বে আমরা দেখবো, আমরা মেইন সেশনে দেখবো। ধাতুর কাজ ইলেকট্রন ছেড়ে দেওয়া। অধাতু কি তাইলে? ওদের কাজ হচ্ছে মূলত ইলেকট্রন গ্রহণ করে। ওরা ইলেকট্রন গ্রহণ করে, কেমনে কি গ্রহণ করে আমরা দেখবো মেইন সেশনে। আমরা এখন এত মানে ডিটেলস আমরা এখন আলোচনা করব না। অধাতু কারা? এই যে এই পাশে যারা আছে এরা হচ্ছে অধাতু। সরি, এরা হচ্ছে অধাতু। যাই হোক, বুঝতে পারছি আর কি। আর হচ্ছে এই মাঝখান দিয়ে যারা আছে এরা তাহলে আসলে কি? এদেরকে আমরা বলি অর্ধ ধাতু বা অপধাতু। তা যেটা বলছি যে একটা পর্যায় সারণী, এখানে আসলে সব রকমেরই মানুষজন আছে আর কি, সব রকমেরই পরমাণু আছে, কেউ ধাতু, কেউ অধাতু, কেউ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, হ্যালোজেন, চ্যালকোজেন, নিষ্ক্রিয় ধাতু, নিষ্ক্রিয় গ্যাস, বিভিন্ন রকম মানুষজন আছে। আমরা যখন পর্যায় সারণী নিয়ে পড়বো তখন আমরা সবার নাম পরিচয় আর কি পড়বো। ধাতু যারা, ধাতুর একটা সক্রিয়তা সিরিজ আছে, এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। যারা সক্রিয়তা সিরিজে যারা উপরে, আমরা বুঝবো ওইসব ধাতু অনেক সক্রিয়। সক্রিয়তার সিরিজে যারা নিচে, আমরা বুঝবো যে ওরা অনেক অল্প সক্রিয়। এখন সক্রিয় হইলে কি হয়? সক্রিয় হইলে জোরে সোরে বিক্রিয়া অংশ নেয়, ঠিক আছে। সক্রিয় হইলে আরো অনেক মজার জিনিসপত্র হয়। আম, আম, মানে ওই যাই হোক, ওই ওই ডিটেলসে না যাই, ওই ডিটেলসে গেলে ক্লাস এত বড় হয়ে যাবে, ক্লাস রাত 10টা বেজে যাবে। তারপরে সামনে একটু পরে তো আসলে নামাজ, আমরা ক্লাসটা একটু শর্ট করার ট্রাই করব। আমরা জারণ বিজারণ অনেকেই অনেক মানে মজা করে পড়ি, অনেকে অনেক বড় করে পড়ি। আমরা জারণ বিজারণে খুব সিম্পল কিছু টাস্ক মনে রাখবো, যাতে আমরা যেভাবেই পড়ি না কেন আমরা যাতে পরে মিলাইতে পারি। জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া। ওকে, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, যে ইলেকট্রন ছাড়ে সেই তারই জারণ হয়। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতেছি যে এ বি কে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। তো এ যেহেতু বি কে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাই এখানে এ এর জারণ হইতেছে। এর জারণ হচ্ছে, কারণ আমরা কি দেখতেছি, কারণ আমরা দেখতেছি যে এ বি কে ইলেকট্রন দিয়ে দিছে। তো যেহেতু এ বি কে ইলেকট্রন দিচ্ছে, এর জারণ হইছে। আমরা একটু আগে এই মাত্র আমরা কি পড়ছি, যে ধাতু মানে যারা ইলেকট্রন ছেড়ে দেয়, তাই না? এখানে বিক্রিয়া করতে গিয়ে বা বন্ধন করতে গিয়ে, যেটাই করুক করতে গিয়ে, এ না বি কে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তো এ যদি বি কে ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে আমরা কি বুঝবো, যে এ হচ্ছে কি একটা ধাতু। এটুকু আমরা তাহলে বুঝতে পারি। জারণ মানে হইতেছে আহ জারণ, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া। এটা লেকচার বইয়ের কোনো জানাতো নাই। আচ্ছা যাও, হচ্ছে ইয়ে ধাতু, ধাতুর কাজ হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, এ হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিছে। তো এ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এর জারণ হচ্ছে, এ হচ্ছে ধাতু, ব্যাস। বিজারণ মানে কি? তাহলে উল্টা, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এইখানে আমরা দেখতেছি যে ইলেকট্রন তো ছেড়ে দিচ্ছে, এ নিচ্ছে কে? ইলেকট্রন তো নিচ্ছে হচ্ছে বি। এ বি কে ইলেকট্রন দিয়ে দিছে। তো এ যদি বি কে ইলেকট্রন দিয়ে দেয়, তার মানে কি? বি ইলেকট্রন গ্রহণ করছে। আমরা একটু আগে কি পড়ে আসছি, যে অধাতু হইতেছে যারা ইলেকট্রন গ্রহণ করে।
অধাতু ইলেকট্রন গ্রহণ করে। তো অধাতু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে হচ্ছে বি আমাদের অধাতু। ভালো কথা। বি এর কি হইছে? বি এর এখানে বিজারণ হইছে। তো জারণ বিজারণে আরো বড় বিক্রিয়া আছে, আমরা যেটা বলি যে কপার প্লাস জিঙ্ক সালফেট, জিঙ্ক কপার সালফেট এন্ড জিঙ্ক। ওটারও একটা সুন্দর ব্যাখ্যা আছে, তো ওটার ব্যাখ্যা ডিফারেন্ট, আমরা এখানে জাস্ট ইলেকট্রনের বেসিসে একটু বুঝি। ওটার ব্যাখ্যা আমরা আবার বড় ক্লাসে বড় করে বুঝবো। তো আমরা বুঝতেছি যে জারণ বিজারণ একটা জিনিস আছে, ইলেকট্রন দেয়া নেওয়ার সাথে রিলেটেড। জারণ মানে ছাড়ন, যে হ্যাঁ, যে হচ্ছে ইলেকট্রন ইয়ে করে, উম, গ্রহণ করে, তার বিজারণ হয়। তো এখন এই ইলেকট্রন গ্রহণ আর বর্জন করতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটাকে আমরা একদম শুরুতে পড়ে আসছি, যে ইলেকট্রন আসলে নেগেটিভ। তো এই যে ইলেকট্রনটা যে নেগেটিভ, এর ফলে কি হয়? এ যে এখন ইলেকট্রন ছেড়ে দিছে, তো এ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তার মানে কি? এ হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিছে, মানে এ হচ্ছে নেগেটিভ কিছু একটা ছেড়ে দিছে। তো আমি যদি নেগেটিভ কিছু ছেড়ে দিই তখন তো আমি পজিটিভ হয়ে যাব, তাই না? এখানেও তাই হয়েছে, এ এখানে হয়ে গেছে পজিটিভ। এ এখানে ইলেকট্রন ছেড়ে দিছে মানে এ এখানে নেগেটিভ ছেড়ে দিছে, নেগেটিভ ছেড়ে ও হয়ে গেছে পজিটিভ। কারণ কি? কারণ যে ধরেন যে খুব সিম্পল একটা কথা, যে ধরেন আপনার কিছু একটা খারাপ মানুষই আছে, আপনি একটা খারাপ জিনিস ছেড়ে দিচ্ছেন। তো আপনি একটা খারাপ ছাড়লে এখন আপনি ভালো, ঠিক আছে? তো এরকম আমার কিছু একটা নেগেটিভ ছিল, আমি নেগেটিভটা ছেড়ে দিছি, তো নেগেটিভ ছাড়ছি মানে আমি এখন পজিটিভ। তো এটাই এখানে, এ যেহেতু নেগেটিভ ইলেকট্রন ছেড়ে দিছে, তো এই খারাপ কিছু একটা ছাড়ছে, এখন ভালো হয়ে গেছে। তো এ এখন পজিটিভ হয়ে গেছে। এই একটা পরমাণু যখন ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে যখন পজিটিভ হয়ে যায়, তখন আমরা ওইটারে বলি ক্যাটায়ন। ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন। সিম্পল। ক্যাটায়ন মানে হলো পজিটিভ আয়ন। তো তাহলে আমরা বুঝলাম যে ঠিক আছে। হ্যাঁ। তো এখন হচ্ছে, তাইলে আমরা ক্যাটায়ন চিনলাম, যে একটা একটা পরমাণু যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন সে হয়ে যায় হচ্ছে পজিটিভ আয়ন, ক্যাটায়ন। তো এখন প্রবলেমটা হইলো যে ইলেকট্রনটা যে নিছে, ওর তো এখন প্রবলেম। ইলেকট্রনটা নিছে কে? বি এখানে ইলেকট্রন গ্রহণ করে। বি এখানে ইলেকট্রনটা গ্রহণ করছে। আমরা শুরু থেকে তো বলতেছিলাম না যে এ হচ্ছে ইলেকট্রনটা বি কে দিয়ে দিচ্ছে, এ ইলেকট্রনটা বি কে দিচ্ছে, মানে কি এ ইলেকট্রনটা ছেড়ে দিয়ে পজিটিভ হয়েছে, কিন্তু বি তো বেচারা ইলেকট্রনটা নিয়ে ফেলছে। এখন ইলেকট্রন তো আমরা বলছি শুরু থেকে যে ইলেকট্রন হলো নেগেটিভ। তো ইলেকট্রন যদি নেগেটিভ হয়, তো বি যখন ইলেকট্রনটা নিবে তখন বি তো হয়ে যাবে তাহলে নেগেটিভ, নেগেটিভ আয়ন। তো তাইলে এটাই, যে ইলেকট্রন নিয়ে নেগেটিভ হয়ে যায় সে হইল অ্যানায়ন। তার মানে কি? তার মানে সে হইল নেগেটিভ আয়ন। তাইলে আমরা বুঝলাম, আমরা এতক্ষণ ধরে পরমাণু চিনে আসলাম, আমরা বলছিলাম যে পরমাণুর মধ্যে, একদম শুরুতে আমরা বলেছিলাম যে পরমাণুর মধ্যে হচ্ছে ইলেকট্রন আর প্রোটন থাকে সমান সংখ্যক। যে কয়টা প্রোটন থাকে, উম কই লিখছিলাম, যে লিখছিলাম আর কি, যে যে কয়টা ভিতরে প্রোটন থাকে সে কয়টাই বাইরে ইলেকট্রন থাকে। তো ইলেকট্রন আর প্রোটন সমান সমান মানে পজিটিভ নেগেটিভ সমান সমান। এখন এখানে প্রবলেম হয়ে গেল কি, যে ইলেকট্রন ছাড়ে দিচ্ছি, ইলেকট্রন নিয়ে নিচ্ছি। তো ইলেকট্রন ছাড়লে তো বিপদ, ইলেকট্রন ছাড়লে তো হয়ে গেলাম পজিটিভ, ইলেকট্রন নিলেও তাইলে কি, আমার তো ইলেকট্রন বেশি হয়ে গেল। ইলেকট্রন বেশি হয়ে গেল মানে কি? নেগেটিভ বেশি হয়ে গেল। তো এখন আমি নেগেটিভ হয়ে গেলাম, নেগেটিভ আয়ন, মানে আমরা বলি তাই অ্যানায়ন। তো তাহলে আমরা পরমাণু চিনলাম, আমরা বুঝলাম পরমাণুরা ইলেকট্রন দেয়া নেয়া করে। কারা ইলেকট্রন দেয়? ধাতুরা, সাধারণত ধাতুরা ইলেকট্রন দেয়। কারা ইলেকট্রন নেয়? আমরা বলছি যে অধাতুরা সাধারণত ইলেকট্রন নেয়, অধাতুর কাজই ইলেকট্রন নেওয়া। তো অধাতু গুলা যখন ইলেকট্রন নেয় তখন সে কি হয়ে যাবে? তখন সে হয়ে যাবে অ্যানায়ন। আর ধাতু যখন ইলেকট্রন দিয়ে দেয় তখন সে কি হয়ে যাবে? তখন সে হয়ে যাবে হচ্ছে ক্যাটায়ন। তো অ্যানায়ন ক্যাটায়ন আমরা বুঝলাম। এখন
এই যে একটু আগে আমরা দেখলাম যে হ্যাঁ, এ হয়ে গেল পজিটিভ, বি হয়ে গেল নেগেটিভ। তো এখন আমরা এখানে কমনলি জানি যে প্লাস আর মাইনাস একে অন্যকে আকর্ষণ করে। তো এখানে আমি যে বলতেছি যে আমার এখানে এ হয়ে গেছে ক্যাটায়ন আর বি হয়ে গেছে অ্যানায়ন। ক্যাটায়ন আর অ্যানায়ন তাহলে এখন একে অন্যের আকর্ষণ করবে। তো এই কাহিনী এখানে আমরা দেখাইতেছি আবার যে এ বি কে দিয়ে দিচ্ছে ইলেকট্রন। এ বি কে ইলেকট্রন যখন দিচ্ছে তখন এ কি হয়ে গেল, আমরা মাত্র বললাম তখন এ হয়ে গেল ক্যাটায়ন, পজিটিভ আয়ন। বি তখন কি হয়ে গেল, বি তখন হয়ে গেল অ্যানায়ন বা নেগেটিভ আয়ন। এখন ব্যাপারটা হইলো যে প্লাস মাইনাস একে অন্যরে আকর্ষণ করে। তো প্লাস মাইনাস যে একে অন্যরে আকর্ষণ করে, এই প্লাস আর মাইনাসের মধ্যে যে আকর্ষণটা থাকে সেটারই আমরা আবার বলি কি, আয়নিক বন্ধন। প্লাস আর মাইনাসের মধ্যে আকর্ষণ, এটাই হলো আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনটা কেমনে হয়? আয়নিক বন্ধন হইতে হইলে আমার পজিটিভ আয়ন আসতে হবে, আমার নেগেটিভ আয়ন আসতে হবে। পজিটিভ আয়ন কেমনে আসে? কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় সে হয় পজিটিভ, কেউ যদি ইলেকট্রন নিয়ে নেয় সে হয়ে যায় নেগেটিভ আয়ন। তো আমরা চিনলাম আয়নিক বন্ধন। তো একেবারে তাহলে আয়নিক যৌগ কি জিনিস? আমাদের তো একাধিকবার আমরা পড়ি যে হ্যাঁ এটা আয়নিক যৌগ, আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি। আয়নিক যৌগ তাহলে কারা? যাদের মধ্যে এই আয়নিক বন্ধনটা থাকে ওরাই আয়নিক যৌগ। সে একইভাবে আবার তাহলে কি হয়? সমযোজী। এটা আবার বিপদ। সমযোজীতে কেউ কাউরে ইলেকট্রন দিতে চায় না, নিতে চায় না। তো কেউ যে ইলেকট্রন দিতে চায় না, নিতে চায় না, তখন কি করবে? যে বলবে আচ্ছা ঠিক আছে ভাই, তোমারও দেয়া দরকার নেই আমারও দেয়া দরকার নেই, আমার একটা ইলেকট্রন আছে আরেকটা হইলে ভালো হয়। বি ও বলতেছে আমারও একটা ইলেকট্রন আছে আরেকটা হইলে ভালো হয়। তোরা তখন কি করে? ওরা তখন কাছাকাছি আসে। আসার পর ওরা ইলেকট্রন নিয়ে শেয়ার করছে, যে এ আর বি কাছাকাছি আসলো। এ ওর একটা ইলেকট্রন বি কে দিয়ে রাখলো, বি ওর একটা ইলেকট্রন এর মধ্যে দিয়ে রাখলো। তো দুইজনই কাছাকাছি থেকে দুইজনই এখন দুইটা করে ইলেকট্রন নিয়ে রাখছে। এমন যদি শেয়ার করে তখন আমরা বলি যে আচ্ছা এটা তাহলে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের, সমযোজী যৌগতে কি সমযোজী বন্ধন থাকে? আমরা পড়ছি যে সমযোজী যৌগ এদের বৈশিষ্ট্য কি, এদের গলনাঙ্ক কম থাকে, স্ফুটনাঙ্ক কম থাকে, এরা কক্ষ তাপমাত্রা অনেক সময় আমরা বলছি যে হচ্ছে তরল থাকে। তো এটসেট্রা এটসেট্রা আমরা পড়ি যে সমযোজী যৌগ, আয়নিক যৌগ আমরা এগুলা পড়ি। তো ওটা আসছে কোথেকে? সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, এগুলা থেকে। এগুলা সবই কিসের সাথে রিলেটেড? ইলেকট্রনের সাথে রিলেটেড। ইলেকট্রন দিচ্ছে, নিচ্ছে, শেয়ার করতেছে, এগুলাই। তো যাক, আমরা বন্ধন গুলা হালকা পাতলা শিখলাম। আমাদের বিক্রিয়া নিয়ে পড়তে হয়, যে আমরা অনেক বিক্রিয়া পড়ি। বিক্রিয়া জিনিসটা কি? দুইটা অণু থাকে, এই দুইটা অণু এরা একে অন্যের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে এরা নতুন অণু গঠন করে। এখন দুইটার বেশি তিনটাও হইতে পারে, সমস্যা নেই, একটাও হইতে পারে। একটা অণু থেকে আরেকটা অণু হয়, সমানুকরণ বিক্রিয়া সম্ভব। বিক্রিয়া জিনিসটা হচ্ছে একটা প্রসেস, যে আমার ছিল একটা পদার্থ, আমার আসছে আরেকটা পদার্থ। তো এই যে আমার কিছু একটা ছিল, পরে কিছু একটা অন্য কিছু পাইলাম। তো কিছু একটা পাওয়া থেকে, মানে কিছু একটা থাকা থেকে অন্য কিছু একটা পাওয়া, এই যে প্রসেসটা, এটারে আমরা বলি বিক্রিয়া। আমার ছিল একটা কিছু, আমি পাইতেছি অন্য কিছু। ওরা কি করছে? ওরা নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট করছে। তো বিক্রিয়া জাস্ট কিছুই না, জাস্ট হচ্ছে নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করা। আগে এখানে ছিল একটা কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন ছিল। আর এগুলো ছিল অক্সিজেন। এই দুইটা অক্সিজেন একসাথে লেগে আছে, এইখানে দুইটা অক্সিজেন পরমাণু একসাথে লেগে রয়েছে। তো এরা এখন বিক্রিয়া করে এরা এখন অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে ফেললো। এই একটা কার্বন, এই পাশে অক্সিজেন, এই পাশে অক্সিজেন, তারপর এইখানে একটা অক্সিজেন, এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তো এই যে এরা জাস্ট অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করছে, চেঞ্জ করে এরা এখন কি, এখন এরা নতুন নতুন জিনিস। আগে ছিল ডিফারেন্ট জিনিস, এখন হচ্ছে ডিফারেন্ট জিনিস। এইটা কি ছিল?
CH4, CH4 এর নাম কি? CH4 এর নাম আমরা বলি মিথেন। এইটা কি? এটা হইলো অক্সিজেন। তো মিথেন, অক্সিজেন, এতক্ষণ ছিল আমার হাতে মিথেন, অক্সিজেন, এখন ওরা কি করছে, একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে। প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে এখন ওরা কি হইছে, এখন ওরা হইছে কার্বন ডাই অক্সাইড, আর এখানে হইলো পানি। তো যেটা বলতেছি, আমার ছিল ডিফারেন্ট জিনিস, হইলো ডিফারেন্ট জিনিস, এটার আমরা বলি বিক্রিয়া। তো এখন বিক্রিয়া বিভিন্ন রকমের হয়, বিক্রিয়া হয়, সংযোজন বিক্রিয়া হয়। সংযোজন বিক্রিয়ায় কি থাকে, দুইটা ডিফারেন্ট জিনিস একসাথে যুক্ত হয়ে এক, মানে একসাথে লেগে যায়, লেগে নতুন একটা পদার্থ হয়, আমরা বলি এটা সংযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়া কি জিনিস, একটা জিনিস থাকে, ভেঙে যায়, ভেঙে হয় দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটার বেশিও হইতে পারে, এটার আমরা বলি বিযোজন বা ভেঙে যায়। দহন বিক্রিয়া কি জিনিস, দহন বিক্রিয়া হচ্ছে কোনো কিছু পোড়াইলে দহন বিক্রিয়া হয়, বাতাস থেকে অক্সিজেন এসে, ধরো কাগজ পুড়াইতেছি ফর এক্সাম্পল, বা একটা জ্বালানি পুড়াচ্ছি, তো বাতাস থেকে অক্সিজেন আসে, যেখানে পুড়াইতেছে ওখানে এসে বিক্রিয়া করে, করার পর কি পাই, আমি পানি পাই, আর কি পাই, কার্বন ডাই অক্সাইড পাই। এটাও একটা বিক্রিয়া, আমরা বিক্রিয়াগুলো নিয়ে মেইন ক্লাসে বড় করে পড়বো। তারপর আমাদের প্রশমন বিক্রিয়া আছে। প্রশমন বিক্রিয়া কি জিনিস, আমার অ্যাসিড থাকবে, ক্ষার থাকবে, ওরা মিলে আমার লবণ আর পানি উৎপন্ন করবে, এটা আরেক ধরনের বিক্রিয়া। তো এই যেটা বলতেছি আমরা, যে বিক্রিয়া মানে কিছু একটা পদার্থ থাকে, নতুন কিছু একটা উৎপন্ন হয়, এই প্রক্রিয়াটাই হচ্ছে বিক্রিয়া। একাধিক একাধিক ধরনের বিক্রিয়া আমাদেরকে পড়তে হয়। কিছু বিক্রিয়ায় চারপাশ গরম হয়ে যায়। তো যখন চারপাশ গরম হয়ে যায় মানে কি, চারপাশে হিট ছেড়ে দিচ্ছে, আমরা বলি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই যে চুলায় যখন আগুন জ্বলে, কাছে গেলে দেখবো যে বিক্রিয়া হইতেছে, একদম কাছে গেলে তো গরম, তো এটা তাপ উৎপাদী বিক্রিয়া হইতেছে, আমাদের চুলার মধ্যে গ্যাস এর দহন হয়, তাপ উৎপাদী বিক্রিয়া হইতেছে। তাপ হারি বিক্রিয়া সিমিলারলি আমরা পড়ি এখন, তাপ হারি বিক্রিয়াটা কি, ঠান্ডা হয়ে যায়, একটা পাত্রের মধ্যে বিক্রিয়া হইতেছে, ঠান্ডা হয়ে গেছে, চারপাশ থেকে তাপ শক্তি এখন ও নিয়ে নিচ্ছে, তো এটারে আমরা বলি তাপ হারি বিক্রিয়া, যেখানে বিক্রিয়ার সময় ঠান্ডা হয়ে যায়। তারপর একমুখী বিক্রিয়া আছে, উভমুখী বিক্রিয়া আছে, আমরা এত কিছু এখন দেখবো না। আমাদেরকে খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়তে হয় নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন। ফিশন ফিউশন কি জিনিস, ফিশন ফিউশন টিপিক্যাল বিক্রিয়া থেকে একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট কেন, এখানে আমাদের পরমাণুই চেঞ্জ হয়ে যায়। এতক্ষণ অণু চেঞ্জ হইতেছিল, এখন পরমাণু চেঞ্জ হয়ে গেছে, মানে প্রোটন, নিউট্রন, মানে কি বলবো, নিউক্লিয়াস ভেঙে গেছে। এইখানে আমার শুরুতে ছিল একটা ইউরেনিয়াম, আমি ইউরেনিয়ামের একটা নিউট্রন দিয়ে আমি আঘাত করছি, করার পর কি হয়েছে, এটা ধাম করে ভেঙে গেছে মাঝখান দিয়ে। এটা ভেঙে এক পাশে গেল কিছুটুকু, বাকিটুকু গেছে আরেক পাশে। তো এখন ওই পাশে যেইটুকু গেল, দুইটা ভাগে যে ভাগ হয়ে গেল, এখন তাহলে একটা হয়ে গেল নতুন একটা পরমাণু, আরেকটা ভাগ পাইলাম, এটাও হইলো কি আমার নতুন আরেকটা পরমাণু। তার মানে আমার হাতে ছিল একটা পরমাণু, এই পরমাণুর নাম হইতেছে ইউরেনিয়াম, ওর প্রোটন ছিল 92টা। ও যখন ভেঙে গেছে, ওর ভেঙে এখন উপরে গেল 56টা প্রোটন ওই এক টুকরার মধ্যে, আর নিচে আরেকটা টুকরা, এর মধ্যে আসছে 36টা প্রোটন। তো এই যে আমার একটা নিউক্লিয়াস, ও যে ভেঙে গেল, ও যে ভেঙে একদিকে গেল 56টা প্রোটন, আরেকদিকে আসলো 36টা প্রোটন, আমার পুরা পরমাণুটাই ভেঙে যাচ্ছে, এটাকে আমি বলি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, আমরা বলি এটারে। ফিশন বিক্রিয়ায় কি হয়, একটা বড় নিউক্লিয়াস থেকে ভেঙে দুই টুকরা হয়ে যায়, গেল নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তো ফিশনে কি হয়, ফিশনে একটা বড় নিউক্লিয়াস ভেঙে দুই টুকরা হয়। আবার এটার উল্টো হইতেছে ফিউশন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়া এখানে দেখি যে এখানে আমার ছোট একটা পরমাণু, এই ছোট আরেকটা পরমাণু, এই দুইটা পরমাণু একসাথে কলিশন হয়ে জোড়া লেগে যায়, জোড়া লেগে মোটামুটি বড় আরেকটা পরমাণু আমি এখানে পাই। আমার এখানে প্রোটন ছিল একটা, নিউট্রন ছিল একটা, আর নিচেরটায় আমার প্রোটন ছিল একটা, নিউট্রন ছিল দুইটা।
আমি এখন যেটা পাইছি, এখানে আমার প্রোটন গেল দুইটা, নিউট্রন আসলো দুইটা, তার মানে কি প্রোটন নিউট্রন বেড়ে গেছে, নিউট্রন একটা কম দেখতেছি কই, তো একটা নিউট্রন আর কি নিচে আলাদা হয়ে গেছে, ছিটকাই গেছে, যাও, ব্যাপার না। ব্যাপারটা হইলো কি, যে এই দুইটা কাইন্ড অফ জোড়া লেগে গেছে একসাথে। তো এই যে একসাথে জোড়া লাগছে, এটার আমরা বলি ফিউশন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়ায় দুইটা ছোট পরমাণু একসাথে যুক্ত হয়ে যায়, একসাথে যুক্ত হয়ে বড় একটা পরমাণু গঠন করে। তো এই অনেক রকম বিক্রিয়া আছে, সেই সব বিক্রিয়া আমাদেরকে পড়তে হয়। তারপর, হ্যাঁ, তো এটাই আমরা ফিউশন ফিউশনে আমাদের পড়তে হয়। তারপর আমাদের একটা খুব স্পেশাল একটা কেস থাকে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণটা কি জিনিস আমরা একটু আগে পড়তেছিলাম, যে আমাদের আহ আয়নিক বন্ধন গঠন হয় যখন প্লাস আর মাইনাসের মধ্যে, তখন এই আয়নিক একটা অণুকে আমরা ভাঙবো কিভাবে। ধরি যে একটা সোডিয়াম, সোডিয়ামের হয় হচ্ছে উম, ধাতু, তাই ও ক্যাটায়ন হয়, ও হয় হচ্ছে পজিটিভ। ক্লোরিন একটা অধাতু, ও হয় অ্যানায়ন, নেগেটিভ আয়ন। আমরা বলছি ধাতুর কাজই পজিটিভ আয়ন হওয়া, অধাতুর কাজই নেগেটিভ আয়ন হওয়া। তো এই দুইটা মিলে তখন আমাদের গঠন করবে কি, সোডিয়াম ক্লোরাইড, আমাদের সবার পরিচিত খাবার লবণ। তো এই যে একটা লবণ, একটা হচ্ছে, আমরা বলি যে প্লাস আর মাইনাসের মধ্যে যেই আকর্ষণ, সেই আকর্ষণটা দিয়েই হয় কি আমাদের আয়নিক বন্ধন। তো একটা আয়নিক বন্ধনের থ্রুতে গঠন হয় একটা আয়নিক যৌগ। এখন এই আয়নিক যৌগটা আমার ইচ্ছা করছে আমি ভাঙবো। তো এখন ভাঙবো কেমনে, এইটারে আমার মন চাইতেছে যে আমি এখন সোডিয়ামটারে টান দিয়ে এক পাশে নিয়ে আসি, ক্লোরিনটাকে টান দিয়ে আরেক পাশে নিয়ে আসি। তো তখন আমাদের এই তড়িৎ বিশ্লেষণটা আমরা কাজে লাগাইতে পারি। এখানে যদি এখন আমি দিই সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম পজিটিভ, ক্লোরিন নেগেটিভ, আমি এইটার মধ্যে দুইটা, আমরা বলি তড়িৎদ্বার, আমরা তড়িৎদ্বার নামাইছি দুইটা, বেসিক্যালি মেটাল রড নামাই দিছি। একটা পাশ পজিটিভ, একটা পাশ নেগেটিভ। তো যেই পাশটা পজিটিভ, পজিটিভ তো নেগেটিভকে আকর্ষণ করে। তো তাইলে আমার এখানে নেগেটিভ আছে না, আমার এখানে এই যে ক্লোরিন, সিএল মাইনাস, ক্লোরিন তো বেচারা নেগেটিভ, নেগেটিভ রে তো এই পজিটিভ আকর্ষণ করে টান দিবে। তো তাই হয়, এই পাশে তাইলে কে চলে আসে, এই পাশে এখন ক্লোরিন চলে আসবে। আবার ব্যাটারির এই পাশটা হইলো নেগেটিভ, নেগেটিভ কারে টান দেয়, পজিটিভ রে আকর্ষণ করে, কারণ পজিটিভ নেগেটিভের আকর্ষণ কাজ করে। তাইলে এই পজিটিভ রে এখন তারা টান দিবে কে, ওই নেগেটিভ তড়িৎদ্বার, নেগেটিভ সাইড। নেগেটিভ তড়িৎদ্বার পজিটিভ পার্টকে টান দিবে, পজিটিভ যে তড়িৎদ্বার সেটা নেগেটিভ সাইডকে টান দিবে। তো ওই পাশে সোডিয়াম পজিটিভ চলে গেলে ও পাশে কি পাবো আমি, সোডিয়াম পাবো। তো এক পাশে সোডিয়াম পাই, এক পাশে ক্লোরিন পাই। তাহলে এই যে আমি দিছিলাম কি, আমি দিছিলাম সোডিয়াম ক্লোরাইড, দুইটা ভাগে ভাগ হয়ে গেল, এক পাশে আসতেছে ক্লোরিন, এক পাশে আসতেছে সোডিয়াম। তো এই যে একটা আমার আয়নিক যৌগ ছিল, সেটারে আমার দুইটা ভাগে ভাগ করতে মন চাইছে, সেই কাজটা আমি এখানে করতে পারছি। তো এটাই তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণে কে কে থাকে, তড়িৎ বিশ্লেষণে থাকে হচ্ছে অ্যানোড। অ্যানোডটাকে, এই যে আমাদের যে ব্যাটারি, ব্যাটারির যে পজিটিভ সাইড, এই পজিটিভ সাইডে আমার যেই মেটাল রডটা লাগানো থাকে, ওটাই অ্যানোড। তারপর থাকে কি, ক্যাথোড। ক্যাথোড কোনটা, ব্যাটারির যে নেগেটিভ সাইড, এই নেগেটিভ সাইডে যেই তড়িৎদ্বারটা লাগানো থাকে, ওইটারে আমরা বলি ক্যাথোড। তো তাইলে আমরা এখানে অ্যানোড চিনলাম, ক্যাথোড চিনলাম, অ্যানোড ক্যাথোডের কাজ কি সেটা আমরা বুঝলাম। অ্যানোড ক্যাথোডের কাজ হইতেছে যে একটা আয়নিক যৌগ, যেটা আমার মন চাইতেছে এটা একটু ভাঙা দরকার, ওটার আমি ভাঙে দিব, ওটা আমি ভাঙে দুই পাশে সরাই দিব। প্লাসটা মাইনাসে আকর্ষণ করে নিবে, মাইনাসটা প্লাসকে আকর্ষণ করে নিবে, কে প্লাস হয় কে মাইনাস হয়, আমরা এতক্ষণ অবশ্যই মুখস্থ হয়ে যাওয়ার কথা।
যে প্লাস হচ্ছে ধাতু, মাইনাস কে হয় অধাতু। সো মোটামুটি ট্রেন্ডটা আমরা এতক্ষণ ধরতে পারতেছি আশা করি। তো এই গেল অ্যানোড ক্যাথোড। এখন এই এই সিমিলার প্রসেসে আমরা কারেন্টও উৎপন্ন করতে পারি। আমরা তড়িৎ প্রবাহ এখান থেকে আসলে উৎপন্ন করা সম্ভব। এটাকে আমরা এটার মেকানিজম একটু ডিফিকাল্ট, আমরা বড় ক্লাসে এটা পড়বো। এখানেও আমাদের অ্যানোড থাকে এক পাশে, এখানে আমাদের ক্যাথোড থাকে এক পাশে, কিন্তু তড়িৎ কোষ আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্যটা কি, আমরা পার্থক্যটা খেয়াল করি। তড়িৎ কোষে আমি নিজে কি দিছি, এখানে একটা ব্যাটারি দিছি কারেন্ট ফ্লো করানোর জন্য। আমাকে নিজে থেকে ব্যাটারি প্রোভাইড করতে হইছে। আর যেটা তড়িৎ কোষ, এখানে আমার কোনো ব্যাটারি তো দেয়া লাগেই নাই, বরং এখানে কি আমি একটা লাইট লাগায় রাখছি। একটু পর কি হবে, এই লাইটটা জ্বলতে শুরু করবে। তার মানে কি, তার মানে এখানে আমি যেই অ্যানোড দিছি, আমি যেই ক্যাথোড দিছি, ওরা নিজেরাই এখন এখানে তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে পারবে, কারেন্ট ফ্লো প্রডিউস করতে পারবে, এন্ড তার ফলে এই লাইটটা জ্বলবে। তো তাইলে তড়িৎ বিশ্লেষণ কি, আমি নিজে কারেন্ট ফ্লো করাইতেছি, আমি কারেন্ট ফ্লো করায় আমি আমার যে একটা অণু ভাঙতে মন চাইতেছে, সেই অণুটারে আমি ভাঙার চেষ্টা করতেছি। আর তড়িৎ কোষ কি, তড়িৎ কোষ হইতেছে অ্যানোড ক্যাথোড এখানে নিজেই তড়িৎ প্রবাহ উৎপন্ন করতেছে, আমার ব্যাটারি দেওয়া লাগে নাই। এই কারেন্ট ফ্লোটা হয়ে এখানে যদি আমি একটা এখন লাইট লাগাই রাখি, সেই লাইটটা এখন জ্বলতে শুরু করবে। তো এইটা গেল হইতেছে তড়িৎ কোষ। এটার একটু ক্লেভার ওয়েতে আমরা ডিল করতে পারি, তখন আমরা এটা দিয়ে ইলেকট্রোপ্লেটিং করি। একই সিস্টেম, আমার এক পাশে থাকে হচ্ছে অ্যানোড, এক পাশে থাকে ক্যাথোড। এই অ্যানোড ক্যাথোড যে দিই, এখানে এখন একটা মজার ব্যাপার হয়। মজার ব্যাপারটা কি, এটার মেকানিজমটা আমাদের অত ডিটেলসে পড়া লাগে না, এখানে জাস্ট জিনিসটা হয় এরকম যে অ্যানোডে আমি যে এখানে দিয়ে দেখে রাখি যে অ্যানোডে আমি কি দিছি, সিলভার। তো ইন্টারেস্টিং ব্যাপারটা হয় এরকম যে ডান পাশে আমি হইতেছে ইলেকট্রোড না দিয়ে একটা চামচ দিয়ে রাখছি। তো ধরি যে চামচটা আসলে লোহার, এখন আমার মন চাইছে আমি লোহার উপরে একটু সিলভারের লেয়ার দিয়ে রাখবো, যাতে বাইরে থেকে দেখতে সিলভারের মতো চকচক করে। তো তখন আমরা কি করি, যেইটার উপর আবরণ দিব সেটা আমরা দিয়ে রাখবো ক্যাথোডে, যার উপর আবরণ দিতে হয়, দিতে চাই আর কি, যার উপর আবরণ। যার উপর আমরা আবরণটা দিতে চাই সেটার আমরা দিয়ে রাখবো ক্যাথোডে। আর যার আবরণ দিতে চাই, যার আবরণ দিতে চাই সেটার আমরা রাখবো হচ্ছে অ্যানোডে। তো এখানে এখন হয় কি, অ্যানোড থেকে এখন একটু একটু করে সিলভার চলে যাবে, একটু একটু করে এখন সিলভার এইখান থেকে চামচের গায়ে গিয়ে বসা শুরু করবে। একটু পর আসলে আমরা দেখবো যে পুরা চামচের গায়ে সিলভারের আবরণ পড়ে বসে গেছে। আর কি দেখবো, দেখবো যে বাম পাশে সিলভার নাই, কমে গেছে। এখানে কি হয়, অ্যানোড থেকে আমি বাম পাশে যে অ্যানোড দিয়ে রাখছি, অ্যানোড থেকে একটু একটু করে সিলভার চলে যায়, গিয়ে চামচের গায়ে গিয়ে বসে থাকে। আর বসে তো আর উঠে না। তো যখন আমি এরপর চামচটা এখান থেকে বাইর করে নিব, তখন আমি দেখবো যে আচ্ছা লোহার চামচে দিছিলাম, কিন্তু উপরে পুরাটা জুড়ে আমার এই অ্যানোড থেকে সিলভার এসে এসে গায়ে সুন্দর একটা আবরণ তৈরি করে ফেলছে। তো এটাই আমরা এটারে বলি ইলেকট্রোপ্লেটিং। আর কি গরিবের বড়লোকি আর কি, যে আমার আসলে রূপার তো চামচ কেনার সামর্থ্য নাই, তো আমার মন চাইতেছে একটা রূপার চামচ ইউজ করতে। তো আমি কি করব, আমি লোহার চামচই নিলাম, নিয়ে আমি ওর উপরে রূপার আবরণটা একটু বসাই দিই। ঠিক আছে, অনেক আছে না, আমরা তারপরে যে গোল্ডের প্লেটিং করি, গোল্ডের একটা আবরণ বসাই দিই অর্নামেন্টস এর উপরে। তো ওরকম ব্যাপার। এই এই মেকানিজমটা অলমোস্ট সেম। খালি মনে রাখবো যার আবরণ দিই সেটার আমরা রাখি হচ্ছে তোমার অ্যানোডে, যার উপর আবরণ দিই সেটাকে আমরা রাখি ক্যাথোডে। তো সিমিলার মেকানিজম, কিন্তু এখানে আমরা মোটামুটি তিনটা হচ্ছে ইয়ে দেখতেছি, যে তড়িৎ বিশ্লেষণ হয় অ্যানোড ক্যাথোড দিয়ে, তড়িৎ কোষ অ্যানোড ক্যাথোড দিয়ে, ইলেকট্রোপ্লেটিং হয় অ্যানোড ক্যাথোড দিয়ে। তারপর আমরা মোটামুটি ক্লাসের শেষের দিকে আমাদের অ্যাসিড একটু জানতে হয়। অ্যাসিড জিনিসটা কি,
অ্যাসিড এর বৈশিষ্ট্য হইতেছে যে ও লিটমাস পেপারকে লাল রং করে দেয়। দেখতেছি যে লিটমাস পেপারের কালার কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। অ্যাসিড চিনবো কিভাবে? অ্যাসিড চিনবো হাইড্রোজেন দিয়ে। অ্যাসিড যখন ভেঙে যায় ও আমাকে H+ দিবে। তো অ্যাসিড চেনার উপায় কি, যে আমার ইয়ে আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন প্লাস আছে, HCl শুরুতে কে আছে, H+, HNO3 শুরুতে কে আছে, H+। তো শুরুতে হাইড্রোজেন আছে অ্যাসিড, শেষেও হাইড্রোজেন থাকতে পারে। যেমন এটা ভাঙলে কেমন হয়, CH3, C++ আর H+। তো এইখানে আমার শেষে কি আছে, হাইড্রোজেন। ওকে, সেই হাইড্রোজেনটা কি হয়, H+ হয়ে ভেঙে যায়। আমরা বলছিলাম যে যারা ধাতুর সাথে যারা থাকে ওরা পজিটিভ হয়, অধাতুর সাথে যারা থাকে ওরা নেগেটিভ হয়। তো এটা নিয়ে আমরা তো অবশ্যই অনেক ডিটেলসে পড়বো। এখন আমরা একটা 40 মিনিট 1 ঘন্টার ক্লাস তো এইসব পড়ে আসলে বোঝা ডিফিকাল্ট। আমরা জাস্ট একটু পরিচয়টা রেখে দিই যে হ্যাঁ আমাদের অ্যাসিড নিয়ে পড়তে হয়, অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনটা শুরুতে থাকতে পারে, সেই হাইড্রোজেনটা শেষেও থাকতে পারে। অ্যাসিড চিনতে হয় আমাদের, ক্ষার চিনতে হয়। ক্ষার কি করে, ক্ষার হচ্ছে লাল লিটমাস পেপারকে নীল করে দেয়। এটা চিনবো কেমনে, OH থাকবে। হুম, ক্ষার চিনবো কিভাবে, ক্ষার চিনবো যে এই যে শেষে OH আছে, OH আছে, OH আছে। তো এই OH দেখে আমরা চিনতে পারি যে আচ্ছা এটা তাইলে ক্ষার। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে, আমরা পড়ে আসছি একটু আগে, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। সেটার আমরা বলছিলাম যে ওটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, বিক্রিয়ার একটা নির্দিষ্ট ধরন। তো আমরা অ্যাসিড চেনার চেষ্টা করব, ক্ষার চেনার চেষ্টা করব। অ্যাসিড অনেক রকম হয়, জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড, দুর্বল অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড। ক্ষারও এদের ভ্যারিয়েশন আছে, ক্ষার, ক্ষারক, তারপর শক্তিশালী ক্ষার, দুর্বল ক্ষার, ক্ষার কারা, ক্ষারক কারা। এদের বেশ কিছু এক্সাম্পল আমাদেরকে খুব মানে ভালো করে মুখস্থ করতে হয়, নিচের কোনটি ক্ষার বা নিচের কোনটি ক্ষারক, এই ধরনের প্রশ্ন আমাদের আসে। সো আমরা এদের এক্সাম্পলটা চিনবো, আমরা এদের বিক্রিয়াটা জানবো। খুব একটা আসলে আশা করি আমরা আটকাবো না। তারপর লাস্টে এই প্যারাটা অনেক ডিফিকাল্ট, যে জৈব যৌগ। জৈব যৌগ দেখতে অনেক ভয়ের, জৈব যৌগ পড়াটা একটু কঠিন, কিছুটা একটু কঠিন। তো অনেক রকম জৈব যৌগ হয়, এখানে অনেক হিজিবিজি দেখা যাইতেছে আর কি। জৈব যৌগের পরিচয়টা কি, যে মূলত তারা কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত, আর মূলত তারা জীব থেকে পাওয়া যায়। মানে যে কোনো প্রাণী থেকে, উদ্ভিদ থেকে পাওয়া যায় এই ধরনের, এগুলো হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ যদি আমরা তাকাই আমরা দেখবো যে সবই খালি, এখানে তো দেখে লাগতেছে যে এখানে তো সব হিজিবিজি হিজিবিজি, আসলে এখানে সব হিজিবিজি। আমি মানে ইচ্ছা করে দিছি এমন একটা ছবি যে হিজিবিজি অনেক, মানে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, এত বেশি হিসাব করা মুশকিল। ভ্যারিয়েশনও অনেক বেশি। কিন্তু একটা ব্যাপার খুবই কমন, যে এখানে যদি তাকাইও, এখানে তাকাইলেও সব দেখবো যে সবই খালি কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, সাথে মাঝে মধ্যে দুই একটা অক্সিজেন, মাঝে মধ্যে কিছু নাইট্রোজেন থাকতে পারে, আমরা দেখতে পারি, চোখে পড়বে আর কি মাঝে মধ্যে। তো জৈব যৌগ তাইলে মূলত কি, কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি, জীব থেকে পাওয়া যায় বলতে কি, যে উদ্ভিদের থেকে, প্রাণীর থেকে পাওয়া যায়। তো জৈব যৌগ গেল, চিনলাম। জৈব যৌগ কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, তো আমরা বলি যে ঠিক আছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি, খুবই সিম্পল, হাইড্রোজেন আর কার্বন। তো সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি, সম্পৃক্ত মানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ওটাতে থাকবে না। অনেক রকম জৈব যৌগই আমরা পড়বো, কিন্তু সম্পৃক্ত মানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না। দ্বিবন্ধন ত্রিবন্ধন মানে কি, যেমন এইখানে আমরা খেয়াল করি যে এইখানে এই যে একটা কার্বন, ওই যে আর একটা কার্বন, মাঝখানে একটা ডাবল বন্ড দেয়া। তো এইটার মানে এটা সম্পৃক্ত না, এটা অসম্পৃক্ত। যদি আমরা উপরে তাকাই এখানে দেখবো কোনো ডাবল বন্ড নাই, কোনো দ্বিবন্ধন নাই, সব সিঙ্গেল বন্ড, সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল। এখানে একটা দেখতেছি ডাবল। তো যার ডাবল থাকে, বা যার মাঝে মধ্যে ট্রিপলও থাকতে পারে, যার ডাবল থাকে বা যার ট্রিপল থাকে, সে সম্পৃক্ত না,
সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে যাদের মধ্যে কোনো ভেজাল নেই, যাদের মধ্যে কোনো ডাবল বন্ড নাই বা ট্রিপল বন্ড নাই, ওরা হচ্ছে সম্পৃক্ত। অসম্পৃক্ত তাইলে কারা? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, ওরা অসম্পৃক্ত। যেমন এই গুলার দিকে যদি আমরা তাকাই, আমরা এখানে দেখবো যে সবার মধ্যে ডাবল বন্ড একটা, এই যে একটা, এই যে একটা, এদের সবার মধ্যে একটা না একটা ডাবল বন্ড আছেই। তো যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে আমরা সেটারে বলবো যে এটা তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কোনটা প্লাস আর কোনটা মাইনাস লিখবো বুঝতে পারি না। ধাতুরা প্লাস হয়, অধাতুরা মাইনাস হয়। যদি একদম বুঝতে না পারি, ধাতুরা প্লাস অধাতুরা মাইনাস। ধাতু কারা অধাতু কারা? পর্যায় সারণীর একদম বাম দিকে যারা থাকে ওরা হচ্ছে ধাতু। হ্যাঁ, আমাদের তো মূলত এই যে এই বাম দিকে যারা থাকে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপর লোহা, তারপর কপার, জিঙ্ক, আমরা তো মূলত, তারপর অ্যালুমিনিয়াম, আমরা তো মূলত এগুলা নিয়ে বলি, এগুলা হচ্ছে ধাতু, এগুলা পজিটিভ হয়। আর মাইনাস হয় কোনগুলা? এই যে আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, অক্সিজেন, তারপর আর কি বলি, আয়োডিন, এই এগুলা এগুলা মূলত হয় হচ্ছে মাইনাস, নেগেটিভ। হ্যাঁ, কালকে ফিজিক্স নিয়ে, কালকে আমাদের ফিজিক্সের একটা ছোট একটা সেশন থাকবে এরকম আজকের মতো। আজকের সেশনটা প্রায় শেষের দিকে, আমরা একটা টান দিয়ে শেষ করে ফেলি। আমরা সম্পৃক্ত চিনলাম, আমরা অসম্পৃক্ত চিনলাম, আমাদেরকে তারপর হচ্ছে ডিল করতে হয় অ্যালকোহল। অ্যালকোহল তো খুব জনপ্রিয়, ইয়েতে পড়বা যে পাওয়ার অ্যালকোহল থাকে, তারপর রেকটিফাইড স্পিরিট, তারপর হচ্ছে মেথিলেটেড স্পিরিট, একাধিক একাধিক ভ্যারিয়েশন আমাদের এটা নিয়ে পড়তে হয়। তো অ্যালকোহল কি? অ্যালকোহলের শেষে ও এইচ থাকবে, তাই না? ওটা অ্যালকোহল, একটা জৈব যৌগ, কিন্তু শেষে ও এইচ আছে। যেমন কোনগুলা? যেমন এই যে এই এরা, এদের প্রত্যেকের শেষে আমরা দেখতেছি যে ও এইচ, তারপর আবার ও এইচ, এইখানে ও এইচ। তো এইরকম একটা সংকেতের শেষে যদি ও এইচ থাকে তাইলে আমরা বুঝবো যে হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকোহল। আমাদের অ্যালকোহল নিয়ে পড়তে হয়, অ্যাসিড নিয়ে আরো অনেক বেশি পড়তে হয়, অ্যাসিডের একটা লম্বা চার্টই আমাদের মুখস্থ করতে হয়। তো অ্যাসিড চিনবো কিভাবে? জৈব অ্যাসিড চিনবো, অ্যাসিডের শেষে সি ডাবল ও এইচ থাকে। সি ডাবল এইচ থাকে বলতে কেমন? দেখতে একটু অন্যরকম। উম, এই যে যেমন এই যে শেষে আমরা দেখতেছি এখানে একটু ঘুরায় ফিরায় লেখা যে কার্বন, অক্সিজেন, অক্সিজেন, হাইড্রোজেন, সি ডাবল ও এইচ। এটা যদি আমরা একটু লিখি অন্যভাবে, লিখলে কেমন দেখাবে? লিখতে দেখাবে CH3, এই যে এইখানে CH3, একটা কার্বন, তিনটা হাইড্রোজেন, তারপর CH2, তারপর আবার CH2, সবার মধ্যে একটা করে বন্ড, আর লাস্টে কি? লাস্টে আমরা দেখছি যে COOH, COOH। তো এই যে এমন দেখতে হচ্ছে একটা অ্যাসিড। তো এরকম কোন একটা জৈব যৌগ শেষে সি ডাবল এইচ, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে আসলে একটা অ্যাসিড। অ্যাসিড আমাদের জনপ্রিয় কেন? আমাদের আহ, দেখবেন যে আমাদের এই যে সাবানের সংকেত নিয়ে পড়তে হবে, সাবান, ডিটারজেন্ট, শেভিং ফোম, এগুলো নিয়ে যখন পড়াশোনা করতে হবে তখন আমাদের অ্যাসিড নিয়ে পড়াশোনা করতে হয়। তারপর আহ বিভিন্ন অ্যাসিডের সংকেত নিয়ে আমাদের একটু মুখস্থ করতে হয়। আহ একাধিক জিনিসপত্র আছে আমাদের জৈব যৌগের অ্যাসিড রিলেটেড। তারপর হচ্ছে পলিমার। পলিমার জিনিসটা অনেক ইন্টারেস্টিং, কিন্তু আমাদের পলিমার নিয়ে খুব সামান্য কিছু জিনিসপত্র পড়তে হয়। পলিমার জিনিসটা মূলত কি? যে এই একটা অণু, এরা পরপর অনেকবার যুক্ত হয়, একটা অণু পরপর অনেকবার যুক্ত হয়। তো এই যে এই অণু, এই একটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, এরকম অনেকগুলা পরপর যুক্ত হইলো, পরপর যুক্ত হইলো, এই পরপর যুক্ত হয়ে এরকম এখন কি এইটুকুই কিন্তু শেষ না। তারপর আবার এ পাশে আরো লম্বা হইতে থাকবে, এ পাশে আরো লম্বা হইতে থাকবে। তো লম্বা হইতে হইতে কি এরকম বিশাল একটা চেইন, বিশাল লম্বা একটা চেইন ফর্ম করবে। এটাই পাশে আরো অনেক দূর চলবে, এটাই পাশে আরো অনেক দূর আছে। তো এই একই অণু যখন পরপর অনেকগুলা যুক্ত হয় তখন আমরা সেটাকে বলি পলিমার।
আমরা এখন যা ইউজ করি মোটামুটি কম বেশি প্রায় সবই আসলে কার্বনের পলিমার আর কি। আহ আমাদের ইউজ করা জিনিসপত্রের মধ্যে প্রচুর জিনিসপত্র হচ্ছে পলিমার, আমাদের প্রচুর পলিমারের নাম পড়তে হয়, প্রচুর পলিমারের মনোমার মানে পলিমারের মধ্যে কে থাকতেছে। মনোমার মানে কি, যে একই জিনিস তো বারবার রিপিট হচ্ছে, তাই না? যে এখানে আমাদের এই যে CH2 এটাই একটা, দুইটা, তিনটা, পরপর আরো থাকবে, আরো থাকবে। তো রিপিট হচ্ছে বেসিক্যালি এই জিনিসটাই আমার এইখানে এসে বসলো, আরেকটা আসলো, আরেকটা আসলো, তারপর এরকম কি অনেকগুলা পরপর যুক্ত হয়ে লম্বা হয়ে যেতেছে। তো এইটারে আমরা বলি হচ্ছে মনোমার। ওইটারে আমরা বলি মনোমার, আর অনেকগুলা মনোমার পরপর যুক্ত হয়ে যেটা হয় লম্বা চেইন, ওটারে আমরা বলি পলিমার। তো এটাই মূলত আমাদের এই জৈব যৌগ পড়তে গেলে আমাদের এই সম্পৃক্ত অসম্পৃক্ত অ্যালকোহল, অ্যাসিড, পলিমার এগুলো নিয়ে মোটামুটি আইডিয়া থাকা লাগবে। আজকে আমি একটু বেশি টাইম নিয়ে ফেলছি, আমার আসলে আইডিয়া করতে পারি না যে কয়টা স্লাইড দিলে আমি নির্দিষ্ট মানে 8টা 10-এর মধ্যে শেষ করতে পারবো। একটু বেশি হয়ে গেছে স্লাইড, আমার লাস্টে একটু তাড়াহুড়া করা লাগছে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যেই কয়টা টপিকই ছিল ছোটখাটো। আহ মেইন সেশনে আমি অবশ্যই চেষ্টা করবো আরেকটু টাইম নিয়ে অ্যান্ড আরেকটু ছোট করে আরেকটু একটু ডিটেলসে বোঝানোর। আজকে একটু টাইমের কনস্ট্রেন্টের জন্য আমার একটু তাড়াহুড়া করা লাগছে, বাট আশা করি যে আম, আপনাদেরকে একটু বুঝাইতে পারছি আর কি, যে কয়টা কনসেপ্ট বা যে কয়টা স্লাইড নিয়ে আসছি। আজকে অনেক দেরি হয়ে গেছে অলরেডি, আমি বুঝতে পারতেছি। আজকে আমরা সেশনটা এখানে শেষ করি। আগামীকাল 6টা 45-এ ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। আমরা কালকে হচ্ছে ফিজিক্সের এরকম সুন্দর ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আবার আলোচনা করব। হ্যাঁ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শেষ পর্যন্ত অনেকজন আছেন আর কি, আমি এক্সপেক্ট করছিলাম যে সবাই হয়তো চলে যাবে। যাই হোক, সবাই ছিলেন, ধন্যবাদ। কালকে আমরা ফিজিক্সের ক্লাস আর একটু আশা করি মজা হবে। কেমিস্ট্রি আসলে একটু বোরিং, ফিজিক্সটা একটু মজা হয় স্বাভাবিক। তারপর আমাদের 8 তারিখ থেকে মেইন সেশনটা শুরু হচ্ছে। ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। আজকে আমরা এখানে ক্লোজ করি।